পৌষের হাড় কাঁপানো সকাল, চারিদিকে ঘন কুয়াশার চাদর। হাত দুয়েক দূরের মানুষও ঠিকমতো দেখা যায় না। কিন্তু আজ সকাল 7টার রোদটা পিঁড়িডাঙ্গা গ্রামের ওপর এসে পড়েছে কোনো এক দক্ষ শিল্পীর তুলির টানের মতো। অনির্বাণ তার সরকারি একতলা কোয়ার্টারের একচিলতে বারান্দায় এসে দাঁড়ালো। হাতে এক কাপ গরম গরম চা। শহরের নামী কলেজ থেকে কৃষি বিজ্ঞানে পড়াশোনা শেষ করে ওই প্রথম গ্রাম বাংলায় পা রেখেছে। ছোটবেলা থেকেই ইট কাঠের জঙ্গলে বেড়ে ওঠা ছেলেটার কাছে গ্রাম মানে ছিল শুধুই ক্যালেন্ডারের ছবি। কিন্তু এখানে এসে ও বুঝল মাটির গন্ধ আর বাতাসের বাঁশি কাকে বলে। সামনে তাকালেই দেখা যায় আদিগন্ত বিস্তৃত পিঁড়িডাঙ্গা গ্রাম। গ্রামটা যেন একটা সবুজ সমুদ্র, যেদিকে চোখ যায় সেদিকেই গাছের সারি। কোয়ার্টারের ঠিক পাশেই প্রাচীন একটা অশ্বত্থ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার পাতায় পাতায় ভোরের সোনা রোদ লেগে একেবারে ঝিকমিক করছে। দূরে বিলের ধারের নারকেল গাছগুলো কুয়াশার রেশ কাটিয়ে আলস্য ভাঙছে সদ্য। পাখিদের কিচিরমিচির শব্দে নিস্তব্ধতা ভেঙে এক অদ্ভুত জীবন্ত সুর তৈরি হয়েছে চারপাশে। অনির্বাণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ওর পেশা ওকে গাছগাছালির খুব কাছে নিয়ে আসে, কিন্তু এমন সজীবতা ও ল্যাবরেটরির টবে বা শহরের পার্কগুলোতে খুঁজে পায়নি। এখানকার প্রতিটা পাতা, প্রতিটা ঘাস যেন এক একটা প্রাণস্পন্দন। তার কৃষি উন্নয়ন কর্মকর্তার ডায়েরিটা ঘরের টেবিলে পড়েই আছে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও কোনো অফিসার নয়, বরং এই প্রকৃতিরই একজন ক্ষুদ্র অংশ মাত্র। সকালের মিঠে রোদটার দিকে তাকিয়ে ও ভেবেই যাচ্ছে বাড়ির কথা। শহরটা হয়তো অনেক আধুনিক, কিন্তু এমন নিটোল প্রশান্তি তো সেখানে নেই। পিঁড়িডাঙ্গা ওকে প্রথম দিনেই কেমন যেন আপন করে নিয়েছে, কিন্তু ও জানতো না এই সুন্দর গ্রামের স্নিগ্ধতার মাঝে একটা চঞ্চলতাও কিন্তু লুকিয়ে আছে, যা খুব শীঘ্রই ওর এই শান্ত সকালে ঝড় তুলতে আসছে। চায়ের শেষ চুমুকটা দিতেই ও দেখল সামনের সরু মেঠো পথ দিয়ে একটা ছোট মেয়ে জবু থবু হয়ে চাদর মুড়ি দিয়ে দৌড়ে যাচ্ছে, আর তার পিছনে ছুটছে আর একটা মেয়ে। তার বয়সটা অবশ্য বেশ খানিকটা বেশি। তাদের দুজনেরই খিলখিল হাসির শব্দে নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে চতুর্দিকে। অনির্বাণ একটু ভালো করে দেখার চেষ্টা করলো। মেয়ে দুটোকে আবছা আবছা দেখতে পেল, কিন্তু ঠিক বুঝতে পারল না ওরা কারা। ঠিক তখনই দরজায় আওয়াজ হলো। দ্রুত অনির্বাণ ঘুরে তাকালো, দেখল একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কি ব্যাপার? আপনাকে তো ঠিক চিনলাম না। বাবু, আমি বিমলা। ওই যে বিডি অফিস থেকে বড় সাহেব পাঠালেন। আপনার ওই রান্না বান্না ঘরের সমস্ত কাজ আমিই করে দেবো খুন। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনির্বাণ। চিন্তায় ছিল, রান্নাবান্না তো কিছুই করতে পারে না। অফিস থেকে একজনকে পাঠানো হয়েছে শুনে ধরে প্রাণ এলো যেন। ও আচ্ছা আচ্ছা, যাক, ভালোই হলো, শান্তি। আজ তো আমাকে অফিস বেরোতে হবে, আজকে তো দেরি হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আগামীকাল থেকে চলে আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, কারণ না হলে আবার অফিসের রান্না হতে দেরি হয়ে যাবে। আজকের দিনটা আমি ওই মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে দিচ্ছি। বিমলা যেন ব্যস্ত হয়ে উঠল। ও আপনি চিন্তা করবেন না বাবু, গরম গরম ভাত আর ডাল চচ্চড়ি এক্ষুনি চাপিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, আপনাদের মতন ওই শহরের বাবুদের এই গায়ে থাকতে প্রথম প্রথম কিন্তু কষ্ট হবে, পরে অবশ্য অভ্যেস হয়ে যাবে। অনির্বাণ কোনো উত্তর দিল না।
বলতে ইচ্ছে করছিল, অভ্যেস হবে কি হবে না জানে না, তবে প্রথম দিন থেকেই এই পিঁড়িডাঙ্গা গ্রাম বড্ড পছন্দ হয়ে গেছে ওর। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি শুভ নববর্ষের প্রথম গল্প, অর্থাৎ পিঁড়িডাঙ্গার মৌরি ফুল। পিঁড়িডাঙ্গার মৌরি ফুল। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা, আর আজকে আমার সঙ্গে গল্প পাঠে কিন্তু প্রীতম রয়েছে। আর গল্পটা লিখেওছে অন্তরা নিজেই। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম তো রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে অতনু, শুক্লা, মধুমিতা, জিনিয়া এবং আমাদের ছোট্ট বন্ধু শ্রীময়ী। চলো তাহলে আর কোনো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্যটা সবে বাঁশঝাড়ের মাথায় চড়েছে। শান্ত নিঝুম মেঠো পথ চিরে হঠাৎ ভেসে এলো খিলখিলিয়ে হাসির শব্দ। দূর থেকে দৌড়ে আসছে দুই বোন, বৃষ্টি আর টুনি। বড় বোন বৃষ্টির বয়স ওই বছর 20, ছিপছিপে তরুণী, পরনে একটা সাধারণ সুতির ছাপা শাড়ি, চোখে মুখে বুদ্ধির ঝিলিক আর চপলতা। ওর রাশিকৃত কালো চুল হাওয়ায় উড়ছে। পিছনে বছর আষ্টেকের হুল্লোড়ে মেয়ে টুনি, পরনে একটা ফ্রক আর সোয়েটার। টুনির মুঠোর ভেতর লুকোনো এক ফালি লালচে খয়েরি রঙের জিভে জল আনা আমসত্ত্ব। দৌড়তে দৌড়তে দুজনে বাড়ির উঠোনে ঢুকলো। এ দিদি, ভাগ কর, আমাকে আমাকে বেশি দিবি, আমি চুরি করেছি। মুখ ভেঙচে টুনির হাত থেকে আমসত্ত্বটা কেড়ে নিল বৃষ্টি। উনি একা চুরি করেছেন। এই, আমার বুদ্ধি ছাড়া ওই রোদে দেওয়া আমসত্ত্ব তুই চোখে দেখতে পেতিস? অর্ধেক নয়, গোটাটা আমার, বুঝলি? আমায় দে, আমায় দে। ব্যাস শুরু হলো খণ্ডযুদ্ধ। দুজনে উঠোনময় কারাকারি করতে করতে দৌড় দিল এদিক থেকে সেদিক। ঠিক সেই সময় ঘরের বারান্দায় এসে দাঁড়ালো ওদের মা, কল্পনা দেবী, হাতে একটা নারকেল কাঠির ঝাঁটা। ব্যাস সকাল হতে না হতে দুই ধিঙ্গির নাচানাচি শুরু হয়ে গেল। এই এই, কি হচ্ছেটা কি? হ্যাঁ, বৃষ্টি আর টুনি মুহূর্তের মধ্যেই স্থির হয়ে গেল। বৃষ্টি চট করে আমসত্ত্বটা নিজের শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে ফেলল। মা সন্দেহের চোখে এগিয়ে গেল ওদের দিকে। এই, কি লুকোলি আঁচলের তলায়? হ্যাঁ, সকালবেলা কোথায় যাওয়া হয়েছিল শুনি? অমনি ছোট্ট টুনি ভয়ে দিদির পিছনে লুকিয়ে পড়ল। তারপরে দিদির পিছন থেকেই বলে উঠল, মা, আমি কিন্তু কিছু করিনি, সব দিদি। ওই দেখুন, আরেকটু হলেই সব ফাঁস করে দিচ্ছিল টুনি। কিন্তু বৃষ্টি চট করে একটা চিমটি কেটে টুনিকে থামিয়ে দিল। তারপর শান্ত গলায় বলল, না মা, কিছু না তো, এই এমনি একটু রোদে গিয়েছিলাম। ও বাবা, আচ্ছা ঠান্ডা। অমনি কড়া গলায় বলে উঠল মা। সত্যি কথা বল বৃষ্টি, কি লুকোচ্ছিস? মা খানিক জোর করে বৃষ্টির হাত থেকে জিনিসটা ছিনিয়ে নিতে গেলেই আমসত্ত্বের টুকরোটা মাটিতে পড়ে গেল। মা অমনি থমকে দাঁড়ালো। আমসত্ত্ব?
পটল কাকার বাড়ি থেকে চুরি করেছিস নিশ্চয়ই, নাকি বিশুদের বাড়ি থেকে চেয়ে এনেছিস? হ্যাঁ রে, ঘরে কি আমসত্ত্ব নেই? বৃষ্টির অমনি সোজা সাপটা জবাব। না না, ওই মোড়ের মাথায় বাগদি কাকিমা চাটাই পেতে আমসত্ত্ব রোদে দিয়েছিল। আমি আর টুনি মিলে এক ফালি তুলে নিয়ে এসেছি। ওটাকে চুরি বলে না মা, ওটাকে টেস্টিং বলতে হয়। কথাটা শোনা মাত্রই কল্পনা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো যেন কোনো এক অশনি সংকেত শুনতে পেয়েছে। কি বললি? বাগদিপাড়া থেকে আমসত্ত্ব এনেছিস? ওরে পোড়ার মুখী, তোদের কি জাত জন্মের ভয় নেই রে? ওই ছোঁয়া আমসত্ত্ব ঘরে নিয়ে এলি? ছি 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 ছি, অপবিত্র করে ফেললি রে সব। কেন মা, বাগদি কাকিমার হাতের তৈরি আমসত্ত্ব কি তেতো হয়? হুম, বেশ তো লাল লাল দেখতে, গন্ধেও খাসা। আম তো একই গাছ থেকে পড়ে নাকি? সেখানে কি আর লেখা থাকে ওটা কার জন্য? বেশি পণ্ডিতি করিস না, ঢিঙ্গি মেয়ে। বড় হয়েছিস, কোথায় একটু কাজকর্ম করবি তা না, ছোট বোনের সাথে চুরি করে বেড়াচ্ছিস। দুপাতা ইংরাজি পড়েছিস বলে ধরাকে সরাজ্ঞান করছিস। সামনে পরীক্ষা, এদিকে পড়াশোনার নাম নেই, ওদিকে বিয়ের সম্বন্ধ আসছে বললেই তো লেখাপড়ার বাহানা দেওয়া। এই স্বভাব নিয়ে শ্বশুরবাড়ি যাবি কোন মুখে রে হতচ্ছাড়ি? হঠাৎ মাঝখান থেকে দিদিকে সাপোর্ট করে ফোরন কাটলো টুনি। মা, আমসত্ত্বটা তো খুব মিষ্টি। দিদি তো ঠিকই বলেছে। জাত আবার কি, আম তো আমি। ছোট্ট টুনির মুখে এই কথা শুনে প্রায় মারতে তেড়ে গেল মা। চুপ কর পোড়ার মুখে, দিদির পাল্লায় পড়ে তো তুইও রসাতলে যাচ্ছিস। বাগদি মুচি সবার জিনিস পেটে ঢোকালে এই বংশের ইজ্জত কি আর থাকবে? অমনি টুনিকে গার্ড করে একেবারে ঢাল হয়ে সামনে দাঁড়ালো বৃষ্টি। শান্ত এবং স্পষ্ট গলায় জবাব দিল, মা, তোমার ওই ইজ্জতটা যদি একটা আমসত্ত্বের টুকরোর জন্য ভেঙে যায়, তবে সেই ইজ্জতের দাম খুব একটা বেশি নয়। আর রোদ কি শুধু আমাদের উঠোনে পড়ে? বাগদিপাড়াতেও তো পড়ে। সূর্যের যদি জাত না যায়, তবে আমাদের আমসত্ত্ব খেলে জাত যাবে কেন? একদম সত্যি কথা। এই কথা শুনে খানিক থতমত খেয়ে মা বলে উঠল, বাবা, কত বড় বড় কথা, মুখে মুখে তক্ক। তর্ক নয় মা, এটা যুক্তি। পেটের খিদের কোনো জাত হয় না, আর আমসত্ত্বের স্বাদেরও কোনো ধর্ম নেই। তুমি বরং রেগে না গিয়ে একটুখানি খেয়ে দেখো, দেখবে সব রাগ গুলে জল হয়ে যাবে। খাবে? খাবে একটু? একদম না, একদম ছুবি না আমাকে। সকালবেলা বেরিয়ে কার না কার ছায়া মারিয়ে এসেছিস। যা যা, চান করে আয় পুকুর থেকে। বৃষ্টি টুনির দিকে তাকালো। এই ঠান্ডায় এত সকালে পুকুরে স্নান করতে হবে শুনেই টুনির মুখটা গেছে শুকিয়ে। মা তো ওদের দুজনকেই ভালো করে দেখল। তারপর টুনির দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, এই টুনি, তোকে না বলেছিলাম কাল দুপুরে ওই পাড়ায় তুই যাবি না? দিদির সাথে লেজুর হয়ে সব নোংরামি শিখে বেড়াচ্ছিস। আমার কথা তো তোর কানেই ঢোকে না। দিদিই তো বললো বাগদি কাকিমার তো তৈরি আমসত্ত্বটা খুব ভালো, বললো চল চুরি করি। আমি কি করবো, আমার কি দোষ? রাগে অমনি ফেটে পড়ল মা। নামেই কল্পনা দেবী টুনিরও মা। আসলে টুনি কিন্তু মায়ের থেকেও বেশি শোনে দিদি বৃষ্টির কথা। আবার দিদির কথা? আমি তোর মা না তোর দিদি তোর মা রে? বলছি, এক পা নড়বি না, ঘর থেকে বেরোবি না, সারাদিন আজকে তুই বন্দি থাকবি। বেজায় ভয় পেয়ে গেল টুনি। টুনি তখন মায়ের কথা না শুনে ছুট্টে গিয়ে দিদির হাতটা চেপে ধরল। অন্যদিকে বৃষ্টি হেসে কুটিপাটি মায়ের চোখের দিকে তাকিয়ে এক পা পিছিয়ে গিয়ে বলল, ও টুনির মা, তোমার টুনি তো তোমার কথা শোনে না। কারণ টুনি জানে বাগদি কাকিমার আমসত্ত্বের মিষ্টি আর তোমার বকুনি দুটোর মধ্যে কোনটাকে বেছে নিতে হয়। মা চমকে উঠে এদিক সেদিক খোঁজ করলো ঝাঁটার। তারপর চিৎকার করে বলে উঠল, কি বললি?
আমায় খেপাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাচ্ছি। ঝাঁটাটা কোথায় গেল রে? অমনি বৃষ্টি দৌড়ে গিয়ে উঠোনে রাখা ঝাঁটাটা তুলে নিল। তারপর মায়ের দিকে দেখিয়ে বলল, তোমার টুনি আর তোমার ঝাঁটা দুটো নিয়েই আমি পালালুম, ধরতে পারো তো ধরো। ধিঙ্গি মুখ পুড়ে, বাড়ি আয় একবার, আজ তোদের হাড়গোড়ার এই আস্ত হলো রাখবো না। কল্পনা দেবীর প্রায় রোজ নামচা। কল্পনা দেবী এমনিতে বেশ শক্ত মনের। ছোট থেকে বড় হয়ে উঠেছেন শহরতলিতে, তবে বিয়ের পর এসে পড়েছেন গ্রামের এই পরিবারে। তারপরে তিনি শাশুড়ির শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রাম্য নানান রকম সংস্কারের সঙ্গে সঙ্গে এই সমস্ত ছোঁয়াছুঁয়ি বাছবিচারকে প্রায় নিত্যসঙ্গী করেই ফেলেছেন। তবে কল্পনা দেবীকে এমন রণচণ্ডিনী দেখতে লাগলেও আসলে কিন্তু তিনি ভারী সংস্কৃতি মনস্ক। একসময় গান গাইতেন, ছবি আঁকতেন, তবে পারিবারিক চাপে এখন অবশ্য সে সমস্ত ডকে উঠেছে। খাওয়া শেষ করে অনির্বাণ যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা ব্যাক ব্রাশ করে ঠিক করে নিচ্ছিল, তখন ওর মনে একটা ভাবনা এলো। এখানকার মানুষগুলো কত সহজে আপন করে নেয়। এই তো বিমলা দিদি কত যত্ন করে ওকে বসিয়ে খাইয়ে দাইয়ে তবে বাড়ি গেল। কাঁধের ব্যাগটা ভালো করে চেক করে নিল অনির্বাণ। ব্যাগে এক গুচ্ছ লিফলেট, ডায়েরি আর একটা ডিজিটাল থার্মোমিটার, যেটা দিয়ে মাটির উষ্ণতা মাপা যায়। কোয়ার্টারের গেট খুলে সাইকেলটা নিয়ে বেরোতেই অনির্বাণ মেঠো পথের ধুলো আর রোদের মিশেলে এক অদ্ভুত সোঁদা ঘ্রাণ পেল। দুপাশে দিগন্ত বিস্তৃত ফসলের জমি। কিছুটা যাওয়ার পরই রাস্তার একপাশে একটা সবজি ক্ষেত দেখতে পেল। সেখানে সারিবদ্ধ কপিগুলোর উপর রোদের ঝিলিক লাগছে। অনির্বাণ পেশাগত অভ্যেসেই সাইকেলটা থামালো। চশমাটা ঠিক করে নিয়ে ডায়েরিটা বের করে নোট নিতে লাগলো। তার মানে এই মাটিতে কপি দারুণ চাষ করা যায়। ঠিক তখনই পাশের মৌরি ফুলের ঝাড়ের আড়াল থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। ও বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? কপি চুরি করবেন নাকি? অনির্বাণ চমকে ফিরে তাকালো। আলের ওপর দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পরনে আকাশি রঙের একটা সুতির চাদর। এই চাদরটাই সকালে দেখেছিল না? মেয়েটার চোখে মুখে অদ্ভুত চপলতা আর অবাধ্য দুষ্টুমি। ঠিক তার পাশেই একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, বোধহয় তার ছোট বোন, দিদির শাড়ি ধরে দাঁড়িয়ে বড় বড় চোখ করে অনির্বাণকে দেখছে। অনির্বাণ নিজেকে সামলে নিয়ে বলল, না না, তা কেন হতে যাবে? আমি এখানকার নতুন এগ্রিকালচারাল অফিসার। আমি মোটেই এসব কপি টপি দেখছি না। মাটির স্বাস্থ্য বোঝো, মাটির স্বাস্থ্য পরীক্ষা করছি। আচ্ছা, বলতে পারবে এই ক্ষেতটা কার? একটু হাসলো মেয়েটা, তারপর বলল, আমার বাবার ক্ষেত। তা বাবু, আমাদের গাঁয়ের মাটি বুঝি খুব রুগ্ন? চশমা পরে একদম মাটির ভেতরে ঢুকে যাচ্ছেন মনে হচ্ছে। বৃষ্টির চোখের কোণায় হাসির ঝিলি। ও আবার টিপ্পুনি কাটলো। তা বাবু, মাটির কি জ্বর হয়েছে নাকি যে ওরকম কাঠি দিচ্ছেন? দিদির কথা শুনেই পিছন থেকে ফিকফিক করে বোন টুনি হেসে উঠল। অনির্বাণ এবার একটু অপ্রস্তুত বোধ করল। শহরের আধুনিক ল্যাবে মাটি নিয়ে কাটা ছেঁড়া করেছেও ঠিকই, কিন্তু এমন সোজা সাপটা গ্রাম্য প্রশ্নের মুখোমুখি আগে তো হতে হয়নি। বৃষ্টি ওর হাতে একগুচ্ছ মৌরি ফুল দিয়ে বলে উঠল, আরে এগুলো কি? মাটি দেখতে হবে না বাবু, আমাদের মৌরি ফুলের গন্ধ শুঁকে দেখুন, শহরের সব গন্ধ ভুলে যাবেন। কথাগুলো বলেই দৌড় লাগালো বৃষ্টি। অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে রইল। তার পেশাদার ডায়েরির পাতায়
তখন যেন অকারণেই মৌরি ফুলের একটা মাদকতা মিশে গেল। পিড়িটাঙ্গার প্রথম দিনটাই ওকে বুঝিয়ে দিল এই অফিসের কাজটা ফাইলের চেয়েও বেশি মানুষের অনুভূতির। অফিস যাওয়ার মেঠো পথটা দুপাশে আকাশমণি আর শিরীষ গাছে ঘেরা। অনির্বাণ সাইকেল চালাতে চালাতে ভাবছিল সেই মেয়েটার কথা। কি অবলীলায় তাকে গাছের ডাক্তার বানিয়ে দিয়ে গেল। ভাবনাটা ঝেড়ে ফেলে ছোট্ট অফিস ঘরটায় ও এসে পৌঁছলো। অফিসটা পুরনো আমলের লাল ইটের দালান, সামনেই অনেকটা ফাঁকা জায়গা। সারাদিন ফাইলে ডুবে থাকা আর কৃষকদের অভাব অভিযোগ শুনতে শুনতে কেটে গেল। বিকেল গড়িয়ে যখন সূর্যটা বাঁশঝাড়ের আড়ালে মুখ লুকোচ্ছে, অনির্বাণ ফিরতি পথ ধরল। ফেরার পথে ও আবার সেই কপি ক্ষেতটার সামনে এসে থামল। এবার আর বৃষ্টি নেই। একজন মাঝ বয়সী রোগাটে কিন্তু শক্তপোক্ত মানুষ কাঁধে একটা গামছা ফেলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনির্বাণ সাইকেল থেকে নেমে মানুষটার দিকে এগিয়ে গেল। নমস্কার, নমস্কার কাকাবাবু। আপনি কি এই ক্ষেত্রার মালিক? অবাক হয়ে অনির্বাণের দিকে একবার তাকালো লোকটা, তারপর মনে মনে কিছু একটা ভেবে নিয়ে হাসি মুখে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, নমস্কার বাবু, নমস্কার। হ্যাঁ, আমি হরেন। আপনি কি সেই নতুন বড় অফিসার? এই বাড়িতে ছোট মেয়েটা গিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল। বলল কোন এক ডাক্তারবাবু নাকি আমাদের মাটির জ্বর মেপতে এসেছেন। হরেন কাকার চোখে মুখে এক চিলতে হাসি। অনির্বাণ একটু লজ্জা পেয়ে চশমাটা নাকে চেপে ঠিক করলো। না না না, ওটা আসলে ডিজিটাল থার্মোমিটার। মাটির ওই তাপমাত্রা মাপছিলাম। আপনার সবজির চাষ তো বেশ উন্নত মানের। দেখেছি ও বেলায়, বিশেষ করে কপির পাশে ওই মৌরি ফুলের চাষটা। ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বেশ গর্বের সাথে হরেন কাকা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার বড় মেয়ে বৃষ্টির শখ বাবু। ও ফুল খুব ভালোবাসে। আর ছোট মেয়ে টুনি তো ওর ছায়ায় ছায়ায় ঘোরে। চলুন না বাবু, আমাদের ঘর তো কাছেই। ওই নীলকমল বিলের ধার ঘেঁষে এক কাপ চা খেয়ে আসবেন। অনির্বাণ একটু ইতস্তত করছিল, কিন্তু হরেন কাকার আন্তরিকতার কাছে ও আর না বলতে পারল না। হরেন কাকার সঙ্গে অনির্বাণ যখন তার বাড়ির উঠোনে পা রাখল, তখন বিকেলের শেষ রোদটুকু বড় বড় নারকেল গাছের মাথায় আটকে আছে। বাড়ির ঠিক পিছনেই দিগন্ত বিস্তৃত নীলকমল বিল। বিলে এখন কচুরিপানার বেগুনি ফুল ফুটে একাকার হয়ে আছে। বারান্দার এক কোণে একটা মাদুর পেতে বৃষ্টি বসেছে। সামনে টুনি বই খুলে জোরে জোরে একটা পদ্য পড়ছে। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। হরেন কাকা অনির্বাণকে নিয়ে ঢুকলো উঠোনে। কই আমার বৃষ্টি, টুনি, কি করছিস তোরা? দেখ দেখ দেখ, কাকে ধরে নিয়ে এসেছি দেখ। টুনি থমকে গেল। অনির্বাণকে বাবার সাথে ঢুকতে দেখে তার চোখের পাতা স্থির হয়ে গেল। অনির্বাণ অবাক হয়ে বৃষ্টির দিকে তাকালো। সেই মেঠো পথের চঞ্চলা মেয়েটা এখন খুব গম্ভীর মুখে বোনকে পড়াচ্ছে। ওর চুলগুলো টেনে একটা ঝুঁটি বাঁধা। অনির্বাণ ভাবল, এতটুকু মেয়ে, নিজে কতটুকুই বা বড়, অথচ কি নিপুণভাবে ছোট বোনকে আগলে নিয়ে পড়াচ্ছে। এদিকে টুনি চুপ করে গেছে দেখেই ওর পিঠে একটা চাপড় মারল বৃষ্টি। এই, বাকিটাকে বলবে? হাঁ করে ওইদিকে কি তাকিয়ে আছিস? এর পরের লাইনগুলো কি বাবা বলে দেবে নাকি? টুনি এক গাল হেসে বলে উঠল, এ দিদি, ডাক্তারবাবু এসেছে, চল দেখি তুই যন্ত্রটা এনেছে কিনা। অনির্বাণ বৃষ্টি আর টুনির দিকে তাকিয়ে আছে দেখেই হরেন কাকা বলে উঠল,
এই আমার দুই মেয়ে বাবু। এই বড়টা যেমন ডাকাবু গো, এই ছোটটা তেমন অবুঝ। বৃষ্টিমা, যা তো দেখি এই বাবুর জন্য এক কাপ চা করে নিয়ে আয়। অনির্বাণ বারান্দার কাঠের চেয়ারটায় বসল। বৃষ্টি তার বইপত্র গুছিয়ে নিল ঠিকই, কিন্তু ঠোঁটের কোণায় চিরচেনা দুষ্টুমিটা তার রয়েই গেছে। কি ব্যাপার অফিসার বাবু, মাটির জ্বর মাপতে মাপতে কি এবার আমাদের নীলকমল বিলের গভীরতাও মাপতে এসেছেন নাকি? হরেনবাবু তো ব্যস্ত হয়ে উঠল। তার এই চঞ্চল বড় মেয়েটাকে নিয়ে সব সময় সে চিন্তায় থাকে। মেয়েটা বলার আগে কখনো ভাবে না। মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় ধমকে উঠল হরেন কাকা। তুই আবার শুরু করলি বৃষ্টি? অতিথি মানুষ বাড়িতে এলেন, তা না একটু জল বাতাসা দিবি, উল্টে বক বক করছিস। তোকে না বললাম যা চা নিয়ে আয়, যা। হরেনবাবুর কথা শুনে অনির্বাণ কিছু বলল না, শুধু বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, যার অর্থ ছিল এখানে এসে নিমন্ত্রিত অতিথি, তাই তার সঙ্গে ভেবেচিন্তেই যেন কথা বলে বৃষ্টি। বৃষ্টি কিছু বলল না, তার বই খাতা গুছিয়ে নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। অমনি টুনিও দৌড়ে এলো বাবার কাছে। তারপর অনির্বাণের পাশ ঘেঁষে দাঁড়িয়ে প্রশ্ন করল, ও বাবু, আপনার যন্ত্রটা একবার দেখাবেন? ওটা দিয়ে কি মানুষের জ্বর মাপা যায়? দিদি বলেছে ওটা নাকি জাদু কাঠি। অনির্বাণ হেসে ফেলল। সে ব্যাগ থেকে ডিজিটাল থার্মোমিটারটা বের করে টুনির হাতে দিল। তারপর টুনির চিবুক ছুঁয়ে সে বলল, এটা জাদুর কাঠি নয় টুনি, এটা দিয়ে মাটিটা কতটা গরম বা কতটা ঠান্ডা সেইটা দেখা যায়। যাও তো, যাও যাও যাও, দেখে এসো তো তোমাদের উঠোনের মাটিটা এখন কতটা গরম। যাও দেখে এসো। হ্যাঁ। টুনি হাতে যন্ত্রটা পেয়ে মহানন্দে উঠোনে দৌড় দিল। বৃষ্টি রান্নাঘরের দিকে পা বাড়ালেও রান্নাঘরে তখনও যায়নি, বরং আড়ালে দাঁড়িয়ে কি হচ্ছে তাই শুনছিল। অনির্বাণের কথা শুনে এখন ওর মনে হলো মানুষটা মোটেও অতটা গুরুগম্ভীর নয়, কারণ সে বোনের সঙ্গে যেভাবে চট করে বন্ধুত্ব করে ফেলল, সেই কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না। বোনের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে বলেই মনে হচ্ছে, আর ছোটদের সঙ্গে যে মানুষ এমন সহজ ভঙ্গিতে মিশে যেতে পারে, সে মানুষ যে নিতান্ত খারাপ নয় সে বিশ্বাস বৃষ্টি করতেই পারে। কি হলো বৃষ্টিমা, চা হলো? অমনি চমকে উঠল বৃষ্টি। তারপর দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। হরেন কাকার আদেশে বৃষ্টি চা করতে রান্নাঘরে ঢুকল। পিছন পিছন মা কল্পনা দেবীও এলো। বৃষ্টির চোখে মুখে তখন এক অদ্ভুত আনন্দ, কিন্তু কল্পনা দেবীর কপালে খানিক চিন্তার ভাঁজ। কল্পনা দেবী গলা নামিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে বৃষ্টি, বাইরে যে লোকটা বসে আছে ওর জাত কুল কিছু জানিস? শহর থেকে এসেছে বলে অমনি তোর বাবা একেবারে ঘরে তুলে আনলো। বৃষ্টি স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মায়ের দিকে একটু তির্যক দৃষ্টিতে তাকিয়ে খানিক বিরক্তি নিয়ে বলল, মা, বাবা যখন ওনাকে নিয়ে এসেছেন ভালো বুঝেই এনেছেন। আর উনি আমাদের ব্লক অফিসের বড় সাহেব, মাটির ডাক্তার। জাত দিয়ে কি হবে? এত তরবর করিস না তো, গাঁয়ের লোক জানলে একঘরে করবে। বলি, কোন কাপে চা দিবি ঠিক করেছিস? আমাদের ব্যবহার করা ওই চীনামাটির কাপগুলোতে কিন্তু দেওয়া যাবে না। জাত বেজাতের মানুষের ছোঁয়া লাগলে পরে ওগুলোকে আর ঘরে ঢোকানো যাবে না। বৃষ্টি এবার বেজায় রেগে গেল। রাগী রাগী মুখ করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি একটা জলজ্যান্ত মানুষকে দেখতে পাচ্ছ না? না শুধুই জাত খুঁজছ? উনি অত বড় অফিসার হয়েও আমাদের মতো চাষিদের ঘরে এসে বসল, আর তুমি কাপের বিচার করছো। তোমার এই গোঁড়ামির জন্যই না আমাদের গ্রামটা এত পিছিয়ে। বড় বড় কথা বলবি না তো, যা বলছি তাই কর।
ওই তাকের কোণা থেকে ওই কাঁচের গ্লাসটা বার কর, ওটাতে চা দে। আর শোন, ওই চা দেওয়া হয়ে গেলে উনি চলে গেলে বারান্দাটা কিন্তু ধুয়ে দিবি। মায়ের কথা শুনে রেগে মেগে বৃষ্টি মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর সোজা সাপটা জবাব দিল। কাঁচের গ্লাস, আমি কাঁচের গ্লাসে চা ওনাকে দিতে পারবো না। এমন একটা লেখাপড়া শেখা শিক্ষিত মানুষ সরকারি চাকরি করেন, তাকে সম্মান দিতে হয় মা। উনি শহর থেকে আমাদের এই গ্রামে এসেছেন আমাদের গ্রামের চাষবাসের উন্নতির জন্য, আর আমি তার জাতপাত বিচার করে তাকে বাজে পুরনো হয়ে যাওয়া ওই কাঁচের গ্লাসে চা খেতে দেব? তার চেয়ে বরং আমি আমার কাপটাতেই দিই। তুমি তো বলো আমি সবাইকে ছোঁয়াছুঁই করে বেড়াই, আমার তো তাহলে কোনো জাত নেই। তাহলে আমার কাপে কেউ চা খেলে তার আর আমার দুজনেরই জাত বজায় থাকলো, আর তোমার জেদ। অগ্নি দৃষ্টিতে মা তাকালো বৃষ্টির দিকে, কিন্তু চিৎকার চেঁচামেচি এখন করলে তো হবে না, বাড়িতে অতিথি। আর যাই হোক, বৃষ্টি কথাটা তো ভুল বলেনি। অফিসার মানুষ, তাকে একটু যত্ন আত্তি করতে তো হবেই। মা আর কিছু বলছে না দেখে গট মট করে নিজের চায়ের কাপে কেটলি থেকে ঢেলে নিল চা। তারপর বেরিয়ে গেল রান্নাঘর ছেড়ে। তবে তার মনটা খানিকটা খারাপ হয়ে গেল মায়ের এমন মানসিকতায়। বাইরে এসেই দেখল বাবা আর অফিসার বাবু বসে বসে গল্প করছে। হাসি মুখে এগিয়ে এসে অনির্বাণের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিল বৃষ্টি। অনির্বাণ চায়ের কাপ হাতে নিল। নীলকমল বিলের দিক থেকে আসা ঠান্ডা হাওয়ায় মৌরি ফুলের একটা হালকা গন্ধ মিশে আছে। তার মনে হলো পিঁড়িডাঙ্গা গ্রামটা আসলে যতটা সাধারণ ভেবেছিল তার চেয়েও অনেক বেশি সহজ সরল আর সুন্দর। অনির্বাণ চায়ের কাপে চুমুক দিয়ে দেখল চায়ের স্বাদটাও এই গ্রামের মতোই একদম খাঁটি। পাশে বসে হরেন কাকা তার চাষবাসের নানান সমস্যার কথা বলছে। অনির্বাণ খুব মন দিয়ে তা শুনছে। বৃষ্টি বারান্দার খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। চিন্তিত মুখে হরেন কাকা বলছিল, হ্যাঁ বুঝলেন বাবু, এবার সবজি তো ভালোই হয়েছে, কিন্তু ওই পাশের শখে পটল গাছগুলো কেমন যেন লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। এ কি যে করি। পটল গাছের গোড়া কি পচে যাচ্ছে কাকাবাবু? আসলে আমার মনে হচ্ছে আর্দ্রতা বেশি হলে অনেক সময় ফাঙ্গাস লাগে। আমি কাল অফিসে একবার মাটিটা পরীক্ষা করে তারপর বলতে পারবো আপনাকে। বৃষ্টি এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। সে এক ধাপ এগিয়ে এসে আলোচনার মাঝখানে ঢুকে পড়ল। মাটির দোষ দিয়ে কি হবে বাবু? আপনি তো শুধু খাতা কলমে হিসেব করতে জানেন। গাছগুলোর তো মন আছে, ওদের তো একটু যত্ন নিতে হয়। যত্ন মানে কি সেটা তুমি আমাকে শেখাবে বৃষ্টি? বিজ্ঞান কিন্তু আবেগ দিয়ে চলে না, মাথায় রেখো। সে বিজ্ঞান নাই চলুক, পিঁড়িডাঙ্গা কিন্তু আবেগে চলে। আপনি কাল এসে একবার গাছগুলোর মাথায় হাত দিয়ে দেখবেন, দেখবেন ওরা আপনার সঙ্গে কথা বলছে। হরেন কাকা এবার বিরক্ত হওয়ার বদলে খানিক মৃদু হাসল। বুঝতে পারছে অফিসার বাবু মেয়েটির কথায় রাগ করছে না, বরং বেশ মজাই পাচ্ছে। তাই হরেন কাকাও হেসে জবাব দিল, বাবু, ওর কথায় কান দেবেন না। ও গাছপালাকে নিজের বন্ধু মনে করে, ছোটবেলা থেকে ওর এই স্বভাব। অনির্বাণ দেখল সূর্যটা বিলের জলে ডুবে যাচ্ছে। আকাশের রং এখন গাঢ় কমলা থেকে বেগুনি নীলচে হয়ে আসছে। ঠিক সেই সময় টুনি হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। তারপর যন্ত্রটা অনির্বাণের দিকে বাড়িয়ে দিয়ে সরল সাদামাটা ভঙ্গিতে বলল, ও বাবু, এই নিন ধরুন, জ্বর মাপা হয়ে গেছে। মাটির জ্বর এখন একদম কম।
আমার তো এটা ধরলেই ঠান্ডা লাগছে। অনির্বাণ খানিক মুচকি হেসে যন্ত্রটা আবার ব্যাগের মধ্যে ভরে রাখল। তারপর স্নেহের সঙ্গে মাথায় হাত রাখল টুনির। তারপর হরেন কাকার দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? দুষ্টু মেয়ে। আচ্ছা, আজ বেশ সন্ধে হয়ে গেল, আজ তবে উঠি কাকাবাবু। আপনার চা আর আতিথেয়তা দুটোই খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আবার আসবেন বাবু, আপনি এলে আমরা সাহস পাই। অনির্বাণ সাইকেলে ওঠার আগে আর চোখে একবার বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তখন বারান্দার অন্ধকার হয়ে আসা ছায়ায় দাঁড়িয়ে আছে, হয়তো অনির্বাণের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রয়েছে। আসি, কাল কিন্তু পটলের ক্ষেতটা দেখতে আসছি। দেখি গাছগুলো আমার সঙ্গে কথা বলে কি না। কি বৃষ্টি, কিছু বললে না তো? বৃষ্টি কিছু কথা বলল না, শুধু তার রহস্যময় হাসিটা মুখের মধ্যে ফুটিয়ে তুলল। অনির্বাণ সাইকেল চালিয়ে যখন মেঠো রাস্তায় নামল, তখন চারপাশ থেকে ঝিঁঝি পোকার ডাক শুরু হয়েছে। বিলের ধার দিয়ে বয়ে আসা শীতল হাওয়ায় তখন শুধু মৌরি ফুলের ঘ্রাণ নয়, পিঁড়িডাঙার এক নতুন সখ্যতার সুর মিশে আছে যেন। নীলকমল বিলের ওপর চাঁদটা তখন রূপলি থালার মতো ঝুলে আছে। হরেন কাকার বাড়িতে রাতের খাওয়া শেষ। লণ্ঠনের ম্লান আলোয় শোবার ঘরে দুই বোন শুয়ে শুয়ে গল্প করছে। বৃষ্টির গায়ের রংটা একটু চাপা হলেও তার টানা টানা চোখ আর পিঠ ছাপিয়ে পড়া ঘন কালো কোঁকড়ানো চুল তাকে মায়াবী একটা শ্রী দিয়েছে। গ্রামের সাধারণ ঘেরাটোপে বড় হলেও তার চেহারায় একটা সপ্রতিভ আভিজাত্য আছে। বৃষ্টি 3rd ইয়ারে পড়ে, বাংলা অনার্স। সামনেই পরীক্ষা, তাই এখন কলেজে যাচ্ছে না। লণ্ঠনের আলোয় ও একটা বই খুলে বসেছিল, কিন্তু মনটা বইয়ের পাতায় কিছুতেই বসছে না। টুনি দিদির গায়ের ওপর পা দিয়ে শুয়ে দিদির লম্বা চুলের বিনুনিটা নিয়ে খেলা করছিল সমানে। হঠাৎ কি একটা মনে হতেই টুনি বলে উঠল, দিদি, কালকে ডাক্তারবাবু আবার আসবে রে। বাবুর কাছে সেই থার্মোমিটারটা আছে। বই থেকে চোখ তুলে টুনির দিকে তাকালো বৃষ্টি। তারপর বলল, আসবে তো বলেছে। কেন রে, তোর কি আবার সেই জাদুর কাঠি দিয়ে মাটির জ্বর মাপার শখ হয়েছে? উচ্ছ্বসিত হয়ে উঠল টুনি। তারপর বলল, হ্যাঁ রে, ডাক্তারবাবুটা খুব ভালো। কেমন আমার মাথায় হাত বুলিয়ে দিল। বৃষ্টি হেসে ফেলল। টুনির কপালে একটা হালকা টোকা দিয়ে বলল, তাই বুঝি? আমাদের টুনি রানীও তো খুব মিষ্টি। টুনি দিদির দিকে আরেকটু ঘেঁষে এলো। তারপর কি একটা ভেবে বলে উঠল, এই দিদি, বাবুর চশমাটা কি সোনার? কি সুন্দর চকচক করছিল। এবার বৃষ্টি হেসে ফেলল। তারপর বলল, ধুর পাগলি, ওটা সোনার হবে কেন? ওটা তো কাঁচের, আর ফ্রেমটা মেটালের। আর অত কথা বলিস না তো, এবার চুপচাপ ঘুমো, কাল সকালে তোকে পড়তে যেতে হবে তো। টুনি পাশ ফিরে শুয়ে পড়ল। ওর স্কুলে এখন শীতের ছুটি, তাই একটু বেলা পর্যন্ত ঘুমোয়। কিছুক্ষণের মধ্যে টুনি ঘুমিয়েও গেল। কিন্তু বৃষ্টি অনেকক্ষণ জানলা দিয়ে নীলকমল বিলের দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছিল অনির্বাণ লোকটা অতটা তো গুরুগম্ভীর নয়। ভাবছিল অনির্বাণের সেই লাজুক হাসিটার কথা, যখন টুনিকে মাটি মাপতে পাঠিয়েছিল। বৃষ্টির মনে হচ্ছিল এই শহরের অফিসার বাবুটা আর 5টা দেখা মানুষের চেয়ে একটু যেন আলাদা। অন্যদিকে সরকারি কোয়ার্টারে অনির্বাণ তখন তার ডায়েরি নিয়ে বসেছে।
বিমলা দিদি কাজ সেরে চলে গেছে। ঘরের নিস্তব্ধতায় শুধু বাইরের ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ডায়েরির পাতায় ছোট্ট করে লেখা শুরু করলো অনির্বাণ। পিড়িডাঙ্গা গ্রামটার মাটি যেমন বৈচিত্র্যময়, মানুষগুলো তেমন। বিশেষ করে হরেন কাকার বড় মেয়েটি বৃষ্টি, ওর চোখের ভাষা আর কথা বলার ভঙ্গি দুটোই খুব ধারালো। শহরের মেয়েদের মতো মেকি সাজগোজ নেই, কিন্তু ওই লম্বা চুলের গোছায় যখন মৌরি ফুলের গন্ধ লেগে থাকে, তখন মনে হয় বিজ্ঞানে অনেক কিছুই নেই, আবার অনেক কিছুই যেন শেখাতেই পারে না বিজ্ঞান। অনির্বাণ লাইট অফ করে শুয়ে পড়ল, কিন্তু ওর চোখের সামনে বারবার ভেসে উঠতে থাকলো বৃষ্টির সেই তেরছা চাহনি। মনে মনে ভাবল, কাল পটলের খেতে গিয়ে সত্যি দেখতে হবে গাছগুলো কথা বলে কিনা। পরদিন সকালে অনির্বাণের ঘুম ভাঙল খুব ভোরে। অদ্ভুত ব্যাপার হলো, গতকাল রাত ভোর তার ঠিকমতো ঘুম হয়নি। এপাশ ওপাশ করতে করতে বারবার তার চোখে ভাসছিল একজোড়া টানা টানা চোখ আর রাশিকৃত কালো চুলের এক মায়াবী অবয়ব। বারবার মনে হচ্ছিল, একবার কি যাওয়া যায় না? তাই অফিস যাওয়ার আগেই সাইকেলটা নিয়ে সোজাসুজি হরেন কাকার বাড়ির পথ ধরল। মনে মনে অদ্ভুত অজুহাত সাজালো, পটলের ক্ষেতটা একবার দেখে যাওয়া জরুরি। উঠোনে পা দিতেই দেখা হলো বৃষ্টির মায়ের সাথে। সে তখন সবে মাত্র গোবর দিয়ে উঠোন নিকিয়ে উঠছে। অনির্বাণকে এত সকালে দেখে বেশ অবাক হলো। আরে অফিসার বাবু, এত ভোরে কোনো বিপদ হয়নি তো? আরে না না কাকিমা, ওই আসলে অফিস যাওয়ার রাস্তায় ভাবলাম কাকার পটলের ক্ষেতটা একবার দেখে যাই। হাতে আসলে সময় ছিল তো, তাই আর কি। বৃষ্টির মা অর্থাৎ কল্পনা দেবী হাসল। ঘর থেকে একটা পিঁড়ি এনে বারান্দায় পাতল। তা যখন এসেই পড়েছ, খালি পেটে তো যেতে দেব না। টুনি তো এখনো নাক ডেকে ঘুমোচ্ছে, ওর বাবা গেছে বাজারে। তুমি বসো, আমি দুটো রুটি আর নলেন গুড় নিয়ে আসি। অনির্বাণ না বলতে পারল না। গ্রামের নলেন গুড়ের গন্ধে ওর খিদেটা যেন হঠাৎ চাড়া দিয়ে উঠল। ও যখন রুটি দিয়ে গুড় খাচ্ছে, ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো বৃষ্টি। তার চোখ মুখ তখনও ঘুমে ঢুলুঢুলু, চুলগুলো অবিন্যস্ত হয়ে পিঠে ছড়িয়ে আছে। অনির্বাণকে নিজের বাড়িতে সকাল সকাল দেখে থমকে দাঁড়িয়ে পড়ল ও। কি ব্যাপার অফিসার বাবু, এত সকালে? মাটির জ্বর কি রাতে খুব বেড়েছিল নাকি, যে রাত পোহাতেই একেবারে ডাক্তারের ব্যাগ নিয়ে হাজির? একদম নয়, পেশাগত দায়িত্ব বলে একটা কথা আছে, ও তুমি বুঝবে না। তোমার বাবা আমাকে গতকাল বলেছিলেন পটলের ক্ষেতটা একবার দেখাতে নিয়ে যাবেন, কিছু একটা সমস্যা হচ্ছে। তাই ভাবলাম রাস্তায় যাওয়ার পথে একবার দেখে নি, কিন্তু এখন তো দেখছি উনি নেই। তাই যাই, আমি একাই গিয়ে একবার দেখে আসি। তা কোন দিকে তোমাদের সেই পটলের ক্ষেত, একবার বলে দাও তো দেখি। মা, বাবা নেই তো কি হবে, চলুন, আমি তো আছি। আমার গাছেরাও আপনার জন্য অপেক্ষা করছে, চলুন চলুন। অনির্বাণ খাওয়া শেষ করে বৃষ্টির সাথে পটলের ক্ষেতের দিকে হাঁটা দিল। মাঠের কাঁচা রোদে বৃষ্টির চাপা গায়ের রংটা যেন উজ্জ্বল দেখাচ্ছিল। অনির্বাণ আর চোখে একবার দেখল বৃষ্টির সেই ঘন চুলগুলো। ক্ষেতের কাছে গিয়ে অনির্বাণ নিচু হয়ে গাছের গোড়ায় কিছু একটা পরীক্ষা করতে লাগলো। সে দেখল গাছগুলো সত্যি শুকিয়ে আসছে। বৃষ্টি গাছের একটা পাতা আলতো করে ছুঁয়ে প্রশ্ন করল,
দেখলেন, বলেছিলাম না, ওরা আপনার জন্যই অপেক্ষা করছে। একটু জল আর একটু যত্ন পেলেই ওরা আবার হেসে উঠবে। আপনি তো শুধু শুধু ওষুধ লিখে যাচ্ছেন খালি। অনির্বাণ অবশ্য এবার আর রাগ করল না। মুচকি হেসে বলল, যত্ন তো সবাই করতে পারে না বৃষ্টি, কেউ কেউ শুধু শাসন করতেই জানে। কথাটা শুনে বৃষ্টি একটু অবাক হয়ে অনির্বাণের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই এক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। বৃষ্টি চট করে চোখ সরিয়ে নিয়ে পাশের সেই কপি ক্ষেতের ধারে মৌরি ফুলের শাড়ির কাছে গিয়ে দাঁড়ালো এক ছুটে। তারপর একটা তাজা মৌরি ফুলের ডগা ছিঁড়ে অনির্বাণের দিকে বাড়িয়ে দিল আর বলল, এই নিন অফিসার বাবু, আপনার ওই অফিসের মরা টেবিলের ওপর রাখবেন। দেখবেন টেবিলটা কেমন জ্যান্ত হয়ে গেছে। আমাদের পিঁড়ি ডাঙার গন্ধটা আপনার সঙ্গে থাকবে। অনির্বাণ ফুলটা হাতে নিল। ওর মনে হলো সারা রাতের অনিদ্রা আর অস্থিরতা যেন এই একটা ফুলেই সার্থক হয়ে গেল। তারপর অতি যত্নে ব্যাগের মধ্যে রেখে দিল ফুলটা। তারপর বলল, এটা থাকলে বোধহয় আমার কাজেও মন বসবে। যাই হোক, আসি তবে। বলে দিও বাবাকে আমি মাটি দেখে গেছি, যা করতে হয় সে না হয় পরে বলে দেব। বৃষ্টি কিছু বলল না, শুধু ভুবন ভোলানো দুষ্টুমি মাখা হাসিটা নিয়ে দাঁড়িয়ে রইল। অনির্বাণ সাইকেল নিয়ে যখন বড় রাস্তার দিকে মোড় নিল, মনে মনে তখন ওর একটাই সুর বাজছিল, পিঁড়িডাঙ্গা গ্রামটা ওকে সত্যিই কি বদলে দিচ্ছে। অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে অনির্বাণ ঘরের ছোট্ট টেবিলটার সামনে দাঁড়ালো। আয়নার পাশে একটা কাঁচের গ্লাসে বৃষ্টির দেওয়া মৌরি ফুলটা যত্নে রাখলো। জরা জীর্ণ কোয়ার্টারটার ভেতরে এই এক চিমটে সবুজ আর সাদা ফুল যেন হঠাৎ প্রাণীর ছোঁয়া নিয়ে এলো। অনির্বাণ ফুলটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মেয়েটাকে দেখতে একদম সাধারণ গ্রাম্য, চাপা গায়ের রং, কিন্তু ওর ওই লম্বা চুল আর সোজা সাপটা কথাগুলোর মধ্যে কেমন যেন মায়া মাখানো আছে। ঠিক তখনই সদর দরজা দিয়ে বিমলা দিদি ঢুকলো, হাতে বাজারের ব্যাগ। টেবিলের ওপর ফুলটা দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর মুখে বেশ হাসি নিয়ে বলল, ও মা, আপনিও মৌরি ফুল ভালোবাসেন নাকি বাবু? এ তো দেখছি হরেন কাকার বড় মেয়ের শখের বাগানের ফুল। হ্যাঁ, ওই মানে সকালে তো একবার ওদিকে গেছিলাম। বৃষ্টি বৃষ্টি তো ওর নাম, বৃষ্টি দিল। মানে ওই হরেন কাকার পটলের ক্ষেতটা দেখতে গেছিলাম তো, তখনই দিল আর কি। বিমলা দিদি মনে মনে বোধহয় কিছু একটা আন্দাজ করলো। মিটিমিটি হেসে বলে উঠল, বৃষ্টি মেয়েটা খুব ভালো বাবু, কাজে কর্মে যেমন দরো, কথাবার্তাতেও তেমন পটু। গাঁয়ের লোক ওকে বড্ড ভালোবাসে জানেন। তবে আপনি এত সকালে ওর দেখা পেয়েছেন, এ তো ভারী আশ্চর্যের কথা। বিমলা দিদি হয়তো আরো কিছু বলতো, কিন্তু অনির্বাণ আর কথা বাড়ালো না। দ্রুত ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। শুধু মনে মনে ভাবলো, তার মানে শুধু ওই নয়, পিঁড়িডাঙ্গা গ্রামটাও বৃষ্টির প্রশংসায় পঞ্চমুখ। ও আচ্ছা, ঠিক আছে দিদি, দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসি। তুমি এক কাজ করো, কাজকর্ম করে চাবিটা নিয়ে চলে যাও, আমার দেরি হবে ফিরতে। আসি কেমন? অনির্বাণ বেরিয়ে পড়ল অফিসের পথে। সাইকেল চালাতে চালাতে ভাবল, একটা ছোট্ট ফুল তাকে এতটা অপ্রস্তুত করে ফেলবে কল্পনাও করেনি। দুপুরের রোদে নীলকমল বেলটা তখন ঝিমোচ্ছে।
বৃষ্টির বাবা আর মা বারান্দার এক কোণে বসে নিচু স্বরে কথা বলছে। দরজার আড়াল থেকে বৃষ্টি আর টুনি কান খাড়া করে সব শুনছিল। কি গো শুনছো? আমার ওই ছোটবেলার সই শিউলি আছে না, ওই যার ওই গোপালনগরে বিয়ে হয়েছিল, সেই শিউলির ছেলের সম্বন্ধ এসেছে। ওদের শহরে মস্ত বড় মুদির দোকান, দোতলা পাকা বাড়ি। ছেলেটা সোনার টুকরো। আমাদের বৃষ্টির মতো চাপা রঙের মেয়েকে ওরা যখন ঘর থেকে নিতে চাইছে, তখন কি না বলা ঠিক হবে? হরেনবাবু একটু বিরক্ত হয়ে উঠল। এত তাড়াতাড়ি বড় মেয়ের বিয়ে এসে দিতেই চায় না। এই দোকান আর পাকা বাড়ি দিয়েই কি সব হয় কল্পনা? আমার মেয়েটা থার্ড ইয়ার, কত আশা নিয়ে পড়াশোনা করছে। ওর ইচ্ছা ও নিজের পায়ে দাঁড়াবে। এই অসময়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট করতে চাও তুমি? স্বামীর কথায় বেশ অসন্তুষ্ট হলো কল্পনা। ওর বান্ধবী শিউলি বড় পরিবারের বউ, তার ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে হয় তাহলে তো মেয়ে ভালোই থাকবে, নিদেন পক্ষে শহরে যেতে পারবে, এই গ্রামে তো আর পড়ে থাকতে হবে না। ও পড়াশোনা অনেক হয়েছে, বাংলায় এমএ বিয়ে করে কি জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি তোমার মেয়ে? শেষ পর্যন্ত তো ওই পরের ঘরে গিয়ে হাতা খুন্তিই নাড়তে হবে। শিউলি বারবার বলছে, তাই আমি বলছি এমন ঘর আর পাওয়া যাবে না। আড়াল থেকে কথাগুলো শুনে বৃষ্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। টুনি দিদির হাতটা শক্ত করে চেপে ধরল। কান্না ভেজা গলায় টুনি বলল, এই দিদি দিদি, তুই কি সত্যি বিয়ে করে চলে যাবি? ওই গোপালনগর না কোথায়? মা বলল তুই চলে গেলে আমার কি হবে? কে আমাকে নামটা মুখস্থ করাবে? বৃষ্টি নিজের মন খারাপটা আড়াল করে টুনিকে কাছে টেনে নিল। তারপর হাসার চেষ্টা করে বলল, আরে পাগলি, আমি কোথাও যাব না। আর যদি বিয়ে করি তবে বরকে এই বাড়িতেই এনে রাখবো, ঘর জামাই করে রাখবো, দেখিস। টুনি খানিক অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, এ মা, তাই আবার হয় নাকি? বউরা তো শ্বশুর বাড়ি যায়, বর কখনো বউয়ের বাড়ি এসে থাকে? কেন? উল্টোটা হলে ক্ষতি কি? নিয়ম কি সবসময় এক থাকবে নাকি? টুনি কি যেন একটা ভাবল, তারপর হাসি হাসি মুখ করে বলল, দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে, তোর জন্য বর আমি খুঁজবো। তাই বুঝি? তা কেমন বর খুঁজবি তুই? গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভাবল টুনি। গ্রামের বাইরে ও তো কাউকেই চেনে না, আর গ্রামের মধ্যে দিদির উপযুক্ত কাউকে ও খুঁজেও পেল না। তারপর বেশ কিছুক্ষণ ভেবে বলল, ঋত্বিক রোশন, রণবীর কাপুর, আর না হলে আমাদের গ্রামের ওই মাটির ডাক্তার বাবু। শেষে কিনা ওই তিনজন তুই পাত্র পেলি? মা আমার কোনো দিন বিয়ে দেবে না রে ওদের সঙ্গে। আর হ্যাঁ রে, তুই এত পাকা পাকা কথা শিখলি কোত্থেকে? আটের ঘরের নামটা তোর মুখস্থ হয়েছে? চল দেখি, পড়তে বসবি চল। বৃষ্টি এবার খানিক জোর করে টুনিকে পড়তে বসালো, কিন্তু নিজের মনটা এক অদ্ভুত আশঙ্কায় ভরে উঠল। আচ্ছা, শিউলি মাসির ছেলে যদি রাজি হয়ে যায়, ওর গল্প পড়া, বাগান করা যদি বন্ধ হয়ে যায়? বাগানের কথা মনে পড়তেই হঠাৎ অফিসার বাবুর কথা মনে পড়ল বৃষ্টির। গাল দুটো হঠাৎ লজ্জায় লাল হয়ে উঠল। ও দ্রুত বইয়ের পাতায় মুখ লুকোলো, যাতে টুনি কিছু বুঝতে না পারে। বৃষ্টি অবচেতনে খাতার কোনায় ছোট করে একটা চশমার ছবি আঁকতে শুরু করে দিল। পিঁড়িডাঙ্গা গ্রামে অনির্বাণের আজ 1 মাস পূর্ণ হলো। কাজের চাপে আর গ্রামের মায়ায় সময়টা বেশ কেটে যাচ্ছে। আজ অফিস থেকে ফেরার পথে সূর্য যখন বিলের ওপাশে হেলে পড়েছে, অনির্বাণ সাইকেল চালিয়ে ফিরছে। হঠাৎ দেখল হরেন কাকার কপি ক্ষেতের একপাশে ঝোপের আড়ালে লাল মতো কিছু একটা নড়াচড়া করছে। অনির্বাণের খটকা লাগলো, এই অসময়ে চুরি করতে এলো নাকি কেউ? সাইকেলটা রেখে একটু এগিয়ে গিয়েই অবাক হয়ে গেল অনির্বাণ। আরে বৃষ্টি,
তুমি এখানে এভাবে বসে আছো কেন? আমি তো ভেবেছিলাম কোনো চোর বুঝি। আপনি আপনি এখানে এসেছেন কেন? যান না নিজের কাজে, আমাকে একটু একা থাকতে দিন। আরে, তা না হয় যাব, কিন্তু তুমি এখানে বসে হঠাৎ কান্নাকাটি করছো কেন? কি হয়েছেটা কি তোমার? কি আবার হবে, ওই তো পাশের গ্রামে মেলা বসেছে। কত করে বললাম বন্ধুদের সঙ্গে যাব, মা ছাড়লই না। নিজেও যাবে না, আমাকেও যেতে দেবে না। ঘরে বসে নাকি মায়ের সঙ্গে রান্না শিখতে হবে। কেন শিখবো? আমি কি রান্না করতে জানি না? এই ব্যাপার। তা মেলায় গিয়ে কি করতে শুনি? মেলা তো মেলাই। আরে মেলা মানে কি শুধুই ঘোড়া? আমি কতদিন ধরে ভেবে রেখেছি লাল রেশমি চুড়ি কিনবো, গরম গরম জিলিপি খাবো, আর টুনির জন্য একটা আলপনা আঁকার বই কিনবো। মেয়েটা একদম আলপনা দিতে পারে না, শুধু হিজি বিজি আঁকে। কত আশা ছিল, সব মাটি করে দিল মা। বৃষ্টির এই সহজ সরল ইচ্ছেগুলো শুনে অনির্বাণের মনের ভিতরটা কেমন একটা গভীর মায়ায় ভরে উঠল। একটু ভেবে অনির্বাণ মৃদু হেসে জবাব দিল, শোনো বৃষ্টি, আমি তো শহরের ছেলে, কোনোদিন তোমাদের এই গ্রামের মেলা দেখিনি। আমাকে যদি তুমি মেলা দেখাতে নিয়ে যাও, তাহলেও কি তোমার মা ছাড়বে না আমার সঙ্গে? কথাটা শুনেই বৃষ্টির চোখ মুখ যেন শরতের আকাশের মতো হয়ে উঠল, লাফিয়ে উঠল। সত্যি যাবেন আপনি? সত্যি? আপনি বললে মা নিশ্চয়ই না করতে পারবে না। ও কি মজা হবে তাহলে। কিছুক্ষণের মধ্যেই হরেন কাকার বাড়িতে পৌঁছে গেল ওরা। মেলায় যাওয়ার পারমিশন চাইতেই হরেন কাকা তো আনন্দে আত্মহারা, বলে উঠল, এই তো খুব ভালো কথা বাবু। আপনি যখন যাচ্ছেন তখন আমার কোনো চিন্তা নাই। এই বৃষ্টি টুনিকেও নিয়ে যান, আপনিও মেলাটা দেখা হবে। বিমলা দিদিও সাথে থাকুক, তাহলে ওদেরও সুবিধে হবে। কল্পনা দেবী এতক্ষণ বারান্দার খুঁটিতে হেলান দিয়ে সব শুনছিলেন। তার মুখটা একটু গম্ভীর হয়ে উঠল। শহর থেকে আসা অফিসার ছেলে, দেখতে শুনতে তো ভালোই, কিন্তু আমাদের জাতের নয়। এদিকে আমার সমস্ত মেয়ে, এভাবে ওর সাথে মেলায় ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? শিউলির ছেলেটার সাথে পাকা কথা হয়ে যাওয়ার আগে এসব মাখামাখি না হওয়াই বোধহয় ভালো ছিল। মেলায় পৌঁছতেই চারপাশের জাঁক জমক দেখে অনির্বাণ তো অবাক হয়ে গেল। নাগরদোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, হরেক রকম বাঁশির সুর, আর ধোঁয়া ওঠা জিলিপির গন্ধে বাতাস ম ম করছে। বৃষ্টি আজ একটা বাসন্তী রঙের শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ। তার সেই লম্বা ঘন চুলগুলো আজ আলগা করে ছেড়ে দেওয়া। টুনির জেদে গিয়েই ওরা নাগরদোলায় উঠে বসল। তারপর যখন ওটা বনবন করে ঘুরতে শুরু করলো, টুনি তো ভয়ে অনির্বাণকে জাপটে ধরল, আর বৃষ্টি সে দুহাত তুলে বাতাসের ঝাপটা নিচ্ছে তার চোখে মুখে। সে এক অদ্ভুত মুক্তির আনন্দ। অনির্বাণ দেখল ওপর থেকে নিচে নামার সময় বৃষ্টির চুলগুলো যখন বাতাসে উড়ছে, তখন তার হৃদস্পন্দন যেন একটু থমকে যাচ্ছে। নাগরদোলা থেকে নেমে ওরা এলো চুড়ির দোকানে। ও কাকা, লাল এক ডজন ওই রেশমি চুড়ি দাও না। হে দিদি, আমিও চুড়ি পরবো। তুইও পরবি? দাও দাও, ওকেও এক গাছি নীল চুড়ি দাও তো। চুড়ি পরা শেষ হয়ে গেলে বৃষ্টি যখন হাতটা নেড়ে নেড়ে চুড়ির আওয়াজ শুনছিল, অনির্বাণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। চুড়িগুলো তোমার হাতে বেশ মানিয়েছে, লাল রংটা কিন্তু তোমাকে ভালোই মানায়। দেখ, চলুন এবার জিলিপি খাবো। অনির্বাণ হেসে ওদের নিয়ে জিলিপির দোকানের দিকে গেল। তারপর কিনে দিল গরম গরম জিলিপি। জিলিপি খেতে খেতে অনির্বাণের চোখে পড়ল বৃষ্টির মুখে লেগে থাকা এক দলা জিলিপির রস। সে কিছু না ভেবেই
পকেট থেকে রুমাল বের করে বৃষ্টির দিকে বাড়িয়ে দিল। তারপর মৃদু হেসে বলল, তোমার ঠোঁটের কোণে জিলিপির রস লেগে আছে, এই নাও, মুছে নাও তো। ও ওহো, আমি খেয়াল করিনি। মেলায় নাগরদোলার আনন্দ আর জিলিপি খাওয়ার খুনসুটির শেষে ফেরার পথটা ছিল মায়াবী। জ্যোৎস্না মাখা মেঠো পথে অনির্বাণ সাইকেলটা হাতে ধরে হাঁটছিল। পাশে বৃষ্টি আর টুনি। হঠাৎ পাশের ঝোপে একটা খসখস আওয়াজ হতেই বৃষ্টি ভয়ে অনির্বাণের হাতটা খপ করে চেপে ধরল। আরে ভয় নেই বৃষ্টি, আমি তো আছি। বৃষ্টির খেয়াল হলো সে অনির্বাণের হাত শক্ত করে ধরে আছে। লজ্জায় হাত সরিয়ে নিতে গিয়েও সে থমকে গেল, কারণ অনির্বাণও তার হাতটা ছাড়ছে না। আরে হাতটা ছাড়ুন এবার। ইস, টুনিরা দেখে ফেললে কেলেঙ্কারি হবে। হাতটা তো তুমি আগে ধরেছিলে বৃষ্টি, এখন ছাড়তে বলছো কেন? এক গভীর মাদকতায় পিঁড়িডাঙ্গার অন্ধকার রাস্তাটা যেন দুজনের কাছে খুব আপন হয়ে উঠল। কোয়ার্টারের জানলায় দাঁড়িয়ে অনির্বাণ নিজের হাতের তালুর দিকে তাকিয়ে হাসল। ফেরার পথে ভয়ের আছিলায় বৃষ্টির সেই নরম হাতের স্পর্শ এখনো ওর আঙুলের ডগায় লেগে আছে। বিজ্ঞানের ছাত্র হয়েও আজও বুঝতে পারল বৃষ্টির ওই মায়াবী চোখের চাউনি ওর মনের সব হিসেব ওলট পালট করে দিয়েছে। ও বুঝে গেল পিঁড়িডাঙ্গার এই চঞ্চল মেয়েটাকেই ও ভালোবেসে ফেলেছে। বিছানায় শুয়ে শুয়ে বৃষ্টি বারবার ওর হাতের লাল চুড়িগুলো দেখছিল। টুংটাং শব্দ ওর কানে বাজছিল, আর বাজছিল অনির্বাণের সেই নিচু গলার প্রশংসা। চশমা পরা ওই গম্ভীর মানুষটার চোখের ভেতর ও নিজের জন্য এক আকাশ মায়া দেখে ফেলেছে। খাতার কোণায় আঁকা চশমাটার ওপর আঙুল বোলাতে বোলাতে বৃষ্টি মনে মনে স্বীকার করে নিল অফিসার বাবুকে ও নিজের অজান্তেই মন দিয়ে ফেলেছে। আজ রবিবার, ছুটির দিন মানেই অনির্বাণের কাছে একলা ঘরের নিস্তব্ধতা। কাল পৌষ পার্বণ। অনির্বাণ পিঠে পুলি খেতে খুব ভালোবাসে, কিন্তু মায়ের হাতের সেই স্বাদ কি এখানে পাওয়া সম্ভব? বিমলা দিদি রান্না ভালো করেন ঠিকই, কিন্তু নিজের ইচ্ছার কথা বলতে খানিকটা সংকোচ তো হচ্ছেই। ঠিক তখনই বাইরে সাইকেলের ঘণ্টা আর টুনির গলার আওয়াজ পাওয়া গেল। টুনি খুশি মনে কৌটো নিয়ে ঢুকলো ঘরে। বাবু, ও বাবু, কোথায় গেলেন? বাবু, এই দেখুন, মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে। আর বাবা বলেছে কাল পৌষ পার্বণ, কাল আমাদের বাড়ি আপনি পিঠে খেতে যাবেন। আপনার পিঠের নেমন্তন্ন, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, আলবাত যাব। ঠিক তখনই টুনি ব্যাগ থেকে একটা খাতা বের করলো। বাবু, এই দেখুন, আমি আলপনা আঁকা শিখেছি। আপনাকে দেখাবো বলে কাল থেকে আসতে চাইছি, কিন্তু বাবা আসতেই দিচ্ছে না। অনির্বাণ খাতাটা নিয়ে পাতা উল্টাতে শুরু করলো। হঠাৎ একটা পাতার কোণায় নজর পড়তেই অনির্বাণের বুকটা ধক করে উঠল। খাতার এক কোণে অতি যত্নে পেন্সিল দিয়ে একটা ছোট্ট চশমা আঁকা, ঠিক ওর চশমাটার মতোই। অনির্বাণের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। বৃষ্টিকে দেখার জন্য মনটা ওর হঠাৎ বড্ড অস্থির হয়ে উঠল। ঠিক সেই সময় টুনি মুখটা কেমন যেন ভার করে বলে উঠল, জানো বাবু, আমার না খুব মন খারাপ। ওমা, টুনিমা, তোমার মন খারাপ কেন বাবা? দিদির মনে হয় বিয়ে হয়ে যাবে, ওই যে শিউলি মাসি, ওর ছেলের সঙ্গে। জানো তো, মা কাল বাবার সাথে খুব ঝগড়া করেছে, বলেছে দিদির বিয়ে ওখানেই দিতে হবে। দিদি আজ সকাল থেকে খুব কাঁদছে। দিদি তো টিচার হতে চায়, কিন্তু মা কিচ্ছু শুনছে না।
বলেছে পরের সপ্তাহে দিদিকে ওরা দেখতে আসবে। দেখতে হলে কি হয় বাবু, বিয়ে হয়ে যায়? অনির্বাণ কিছু বলল না, কিন্তু সকাল থেকে কান্নাকাটি করছে শুনে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। টুনি কিন্তু বলতেই থাকলো, মা না খুব রাগ করেছে জানো বাবু, তুমি আমাদের মেলায় নিয়ে গেছিলে বলে। মা খুব বকেছে বাবাকে, বলেছে শহরে সব অচেনা অজানা লোক, তাদের সঙ্গে মেয়েদের ছেড়ে দিতে হয়। বলতে বলতে টুনির হঠাৎ মনে হলো এই কথাটা বোধহয় অফিসার বাবুকে বলাটা ঠিক হলো না। তাড়াতাড়ি মুখে হাত চাপা দিয়ে ও চমকে উঠল। ও বাবু, আমি ভুল করে বলে ফেলেছি, মাকে বলে দিও না যেন। মা কিন্তু তাহলে আমায় খুব মারবে। না রে পাগল মেয়ে, না, আমি কাউকে কিচ্ছু বলবো না, একেবারে চিন্তা করো না। আচ্ছা টুনিমা, শোনো তো, আমি না এইখানে, এই যে এই দিদি চশমাটা এঁকেছে এইখানে, আমার ফোন নাম্বারটা লিখে দিলাম 130। তুমি দিদিকে গিয়ে দেবে। তারপর তুমি যখন নতুন নতুন আলপনা আঁকবে, তোমার দিদিকে বলবে ছবি তুলে আমায় পাঠিয়ে দিতে, কেমন? বুদ্ধি করে নাম্বারটা লিখে দিল অনির্বাণ। এটা দেখে বৃষ্টি যদি যোগাযোগ করে। টুনি কিন্তু খিলখিল করে হেসে উঠল, বলল, বাবু আপনি জানেন না, দিদির তো সে টেপা ফোন, ওতে ছবি তোলা যায় নাকি? কিন্তু দিদি টাকা জমিয়েছে, এবছর জন্মদিনে স্মার্টফোন কিনবে। আমাদের একটা স্মার্টফোন অবশ্য আছে, কিন্তু ওটা মায়ের কাছে থাকে। তবুও তুমি দিদিকে বলবে যেন মায়ের ফোন থেকেই ছবি পাঠায়। আচ্ছা বলবো। সম্মতিসূচক হ্যাঁ বলল টুনি। তারপর টুনি চলে যাওয়ার পর অনির্বাণ গ্লাসের সেই শুকনো মৌরি ফুলটার দিকে তাকিয়ে রইল। ওর মনে হলো বৃষ্টির সঙ্গে একবার কথা বলাটা সত্যিই খুব জরুরি। যদি সত্যিই জোর করে ওর বিয়ে দিয়ে দেয়, তাহলে মেয়েটার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবই তো শেষ হয়ে যাবে। পিঁড়িডাঙ্গার সহজ সরল মেয়েটা হারিয়ে যাবে না তো? আসুন 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 বাবু, এই সকাল সকাল না এলে কি আর গরম পিঠের স্বাদ পাওয়া যায়? বসুন বসুন, এই চেয়ারটায় বসুন। পৌষ পার্বণের সকালে পিঁড়িডাঙ্গা গ্রাম নতুন চাল আর খেজুর গুড়ের সুবাসে ম ম করছে। হরেন কাকার বাড়িতে পৌঁছতেই অনির্বাণ দেখল উঠোন জুড়ে টুনির খাতার সেই নকশাগুলো আজ আলপনায় জীবন্ত হয়ে উঠেছে। বারান্দার পুরনো চেয়ারে বসে অনির্বাণ বৃষ্টির জন্য খানিকক্ষণ অপেক্ষা করল। কিছুক্ষণ পরেই থালা হাতে ঘর থেকে বেরিয়ে এলো বৃষ্টি। পরনে বাসন্তী শাড়ি, চুলে আলগা বিনুনি, কিন্তু সেই চঞ্চল মেয়েটার মুখ আজ বড় বিষণ্ণ। এই নিন, পিঠেগুলো খেয়ে নিন, মা গরম গরম করে দিল। টুনি ওখানেই বসে আলপনা দিচ্ছিল। উঠে ফিসফিস করে অনির্বাণকে গিয়ে ও বলল, ও বাবু, চশমার নিচে নম্বরটা কেন লিখেছিলেন? দিদি কাল সারা রাত খাতাটাকে নিয়ে বসেছিল, মা জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হবে। আর চোখে একবার টুনির দিকে তাকালো বৃষ্টি, তারপর ইশারায় চুপ করতে বলল। অনির্বাণ পিঠেটা খেয়েই বলে উঠল, পিঠেটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু যার হাতের আলপনা এত সুন্দর, তার মনটা কি আজ সত্যিই খারাপ? ভালো মন্দ দিয়ে কি হয় অফিসার বাবু? আমাদের তো আর নিজের ইচ্ছায় কিছু হয় না। মা তো ঠিক করেই দিয়েছে, আমায় কোথায় পাঠাবে। শুনলাম সামনের সপ্তাহে নাকি তোমাকে কেউ দেখতে আসছে। তা তুমি কি সত্যি হার মেনে নিচ্ছ বৃষ্টি? তোমার এই বাংলা নিয়ে এমএ পড়া, শিক্ষক হওয়ার স্বপ্ন, সব কি ওই গোপালনগর শহরের মুদি দোকানে গিয়ে আটকাবে? দেখো, তোমার মা হয়তো তোমার ভালোর জন্য ভাবছেন, কিন্তু তোমাকে তো নিজের লড়াইটা নিজেকেই করতে হবে। নাম্বারটা তো দিয়েছি, যদি কখনো মনে হয় তোমার কথাগুলো শোনার মতো কেউ নেই, তবে
একটিবার ফোন করো, আমি অন্তত তোমার স্বপ্নগুলো জানি। ফোন? দামি ফোন তো নেই, টাকা জমিয়েছি, কিন্তু ফোনটা কেনা পর্যন্ত সময় হবে কিনা জানি না। তবে নম্বরটা আমি রেখে দিয়েছি, সময় হলে আমি চেষ্টা করব। ঠিক তখনই কল্পনা দেবী চলে এলেন। কি গো বাবু, পিঠে ঠান্ডা হয়ে যাচ্ছে যে। এই বৃষ্টি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা, বাবুর জন্য আরো একটু দুধ পুলি নিয়ে আয়। বৃষ্টি দ্রুত ভেতরে চলে গেল। অনির্বাণ পিঠে খাচ্ছিল ঠিকই, কিন্তু ওর মনে হলো বৃষ্টির ওই অসহায় মুখটা পিঠের মিষ্টি স্বাদকেও ম্লান করে দিয়েছে। ও মনে মনে ঠিক করলো, বৃষ্টির স্বপ্নগুলো বাঁচানোর লড়াইটা এখন থেকে ওরও। বৈঠকখানায় আজ সাজো সাজো রব। রূপম সিল্কের পাঞ্জাবি পরে সোফায় কুঁকড়ে বসে আছে। পাশে ওর মা, মানে শিউলি মাসি, চশমাটা নাকের ডগায় নামিয়ে ঘর বাড়ি আর আসবাবপত্র খুঁটিয়ে দেখছে। ও যখন বুঝল মা রান্নাঘরে চা নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে ও বিদ্যুৎ বেগে মায়ের স্মার্টফোনটা ছোঁ মেরে তুলে নিয়ে সোজা বাথরুমে ঢুকে খিল দিল। বাথরুমের ভ্যাপসা অন্ধকারে সিঁটিয়ে বসে বৃষ্টির হাত তখন কাঁপছে। ও ব্যাগ থেকে টুনির খাতা থেকে ছিঁড়ে আনা সেই ফোন নাম্বারটা বের করল। কাঁপা কাঁপা আঙুলে টাইপ করলো অনির্বাণকে। অফিসার বাবু, আমি আর পারছি না, এরা আজই সব পাকা করতে চাইছে, আমাকে আমাকে বাঁচান। 2 মিনিটের মধ্যেই এলো রিপ্লাই। শান্ত হও বৃষ্টি, ভয় পেও না। আজকের দিনটা যেভাবেই হোক একটু কষ্ট করে কাটিয়ে দাও। ওরা এলে সব কথা মুখ বুজে শুনে নাও। কিন্তু কিন্তু ওরা যদি আজই আশীর্বাদ করে ফেলে, বড়দের আশীর্বাদ হয়ে গেলে তো আর আমি কিছু বলতেই পারবো না, তখন কি হবে? ধুর বোকা, আশীর্বাদে কি সব হয়ে যায়? মন যেখানে সায় দেয় না সেখানে শুধু মন্ত্র বা আশীর্বাদে কোনো সম্পর্ক তৈরি হয় না। ভয় পেও না তো। কাল ভোরে গ্রামের শেষ প্রান্তের মন্দিরটার কাছে এসো, ওখানেই বাকি কথা হবে। দেখো সব ঠিক হয়ে যাবে। অনির্বাণের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল বৃষ্টি, কিন্তু মনের মধ্যে ভয়টা থেকেই গেল। ওদিকে শিউলি মাসি শুরু করলো প্রশ্নবাণ। তা বাপু, মেয়ের পড়াশোনার বহর তো কম না। বিয়ের পর ওসব পড়াশোনা বাপু চলবে না। আমাদের বাড়ির বউরা কেউ চাকরি টাকরি করে না। আর এই এত বড় লম্বা চুল সামলাতে সামলাতে তো সংসারের কাজ হবে না। বিয়ের পর বাবু চুল ছাড়তে হবে কিন্তু। গাটা কেমন যেন করে উঠল বৃষ্টির। কথাবার্তা একেবারেই ভালো লাগলো না। চোয়ালটা শক্ত হয়ে গেল, ধৈর্যের বাঁধ ওর ভেঙে গেল। চুল ওর ভীষণ প্রিয়, এত বড় সাহস ভদ্রমহিলার। পড়াশোনাটা আমার সম্মান মাসিমা, আর চাকরি করাটা আমার নিজের মেরুদণ্ড শক্ত রাখার জন্য। যে বাড়িতে পড়াশোনা সম্মান এসব নেই, শুধু পুতুল হয়ে ঘরের কাজ করতে হয়, সেই বাড়িতে আমি কোনোদিন মানিয়ে নিতে পারবো না। আর চুল আমার নিজের, ওটা আমি কাটবো কি রাখবো সেটা আমার নিজের সিদ্ধান্ত। বাবা, মুখে তো খুব বড় বড় চোপা। এমন তরবরানি মেয়ে বাবা আমি ঘরের বউ করব না। চলো, এখানে তোমার আমি বিয়ে দেবো না, চলো। শিউলি মাসি ছেলেকে নিয়ে উঠে পড়লেন। এদিকে কল্পনা দেবী ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইল বৃষ্টির দিকে, যেন মুহূর্তেই ভস্ম করে দেবে মেয়েকে। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলল বৃষ্টি। ভোরের ভিজে আলোয় রাধাকৃষ্ণের মন্দিরটা যেন একটা স্বপ্নের মতো দেখাচ্ছে। পুরনো পাথরের গায়ে লেগে থাকা শ্যাওলা আর বাতাসের শীতলতা সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। অনির্বাণ মন্দিরের চাতালে দাঁড়িয়েছিল। কুয়াশার ভিতর দিয়ে বৃষ্টির অবয়বটা যখন ফুটে উঠল, অনির্বাণের মনে হলো ওর বুকের ভেতরটা হঠাৎ খুব হালকা হয়ে যাচ্ছে। বৃষ্টি কাছে এসে দাঁড়াতেই অনির্বাণ দেখল ওর কাজল ধোয়া চোখ দুটো যেন এখনো ভেজা। মৃদু হেসে নরম গলায় অনির্বাণ বলল,
কালকের ঝড়টা বোধহয় খুব বেশি তোমার উপর দিয়ে গেছে, তাই না? ঝড়টা তো আর আপনার ওপর দিয়ে যায়নি অফিসার বাবু। আমার মা যে কি করতে পারে আপনি জানেন না। কিন্তু আপনি আসতে বললেন কেন? কাল তো মেলা কথা হলো মেসেজে, আজ আবার এখানে ডাকলেন। ডাকলাম কিছু কারণ আছে। জানো বৃষ্টি, আমি শহরের যান্ত্রিকতায় অভ্যস্ত একজন মানুষ। আমার পৃথিবীটা ওই অফিসের ফাইল আর জীবনের প্রাত্যহিক জটিলতায় জড়িয়ে পেঁচিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি জানো। কিন্তু এই গ্রামে এসে তোমার ওই অবাধ্য সোজাসাপটা কথা আর মৌরি ফুলের গন্ধে যেন নিজেকে হারিয়ে ফেলেছি। কাল রাতে যখন তুমি মেসেজ করলে আমাকে বাঁচান বলে, তখন আমার মনে হলো তোমাকে না পেলে আমার জীবনটা যেন পানসে থেকে যাবে। এই জীবনে ভালোবেসে আর বাঁচা হবে না। এ আপনি কি বললেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি কোনোদিন ভাবতে পারিনি কোনো মেয়ের বাংলায় এমএ পড়া কিংবা শিক্ষক হওয়ার স্বপ্নটা আমার নিজের স্বপ্ন হয়ে দাঁড়াবে। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসাটা কোনো দয়া নয়, বরং আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই তুমি তোমার আকাশটা খুঁজে নাও, আর আমি তোমার পাশে থেকে শুধু তোমার ওই উড়ানটা আরও একটু এগিয়ে দেব। জানেন, এই মন্দিরে মানুষ শুধু নিজের খুব কাছের মানুষকে নিয়ে আসে। ঠাকুরকে সাক্ষী রেখে কিছু চাইলে তা নাকি বৃথা যায় না। আমি ভাবতেই পারিনি আমার মতো একজন সাধারণ গ্রামের মেয়েকে আপনার মতো একজন মানুষ এভাবে বুঝবে। ধুর বোকা, সাধারণ না 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 বৃষ্টি, তুমি সাধারণ নও। তুমি তো আমার কাছে অসামান্য। আচ্ছা, তুমি কি এই চশমা পরা অগোছালো সরকারি কেরানিটিকে তোমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে? কথা দিচ্ছি, কোনোদিন তোমার চোখের জল পড়তে দেব না। বৃষ্টির চোখের জল এবার বাঁধ ভাঙল। ও আর নিজেকে সামলাতে পারল না। সব জড়তা সরিয়ে ও অনির্বাণের বুকে মাথা রাখল। অনির্বাণও খুব আলতো করে ওকে নিজের বুকের কাছে টেনে নিল। আপনি আগে কেন বলেননি? আমি তো ভেবেছিলাম আমি একাই বোধহয় আপনার ওই গম্ভীর চাউনির প্রেমে পড়ে বসে আছি। আসলে কি জানো তো, আমি না ঠিক ওসব গুছিয়ে বলতে পারি না। কিন্তু কাল তোমাকে হারানোর ভয়ে আমার সব আড়াল ভেঙে গেছে। এখন থেকে তুমি আর একা নও বৃষ্টি। আমরা দুজন মিলে তোমার মায়ের ওই রাগ আর সমাজের সমস্ত নিয়ম সব সামলে দেব। দেখবে সব ঠিক হয়ে যাবে। আশ্বস্ত হলো বৃষ্টি। মন্দির থেকে ফেরার সময় বৃষ্টির মনটা ছিল ভালো লাগায় ভরপুর। কিন্তু বাড়ির উঠোনে পা রাখতেই ওর রক্ত হিম হয়ে গেল। দেখল বারান্দার খুঁটি ধরে কল্পনা দেবী দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রাগে জ্বলছে। পাশে হরেন কাকা আর টুনি মূর্তির মতো দাঁড়িয়ে। বৃষ্টির পা যেন আর সরতেই চাইছে না। ও কিছু বলার আগেই কল্পনা দেবী এক লাফে উঠোনে নেমে এলো। হাতে একটা লেবু গাছের কাঁটাওয়ালা ডাল। কি রে, খুব তো সতীপনা করে বেড়ানো হচ্ছিল। বাথরুমে ঢুকে ওই শহুরে অফিসারের সাথে পিরিত করে বেড়ানো হচ্ছিল। এই নে 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 তোর পিরিতের ফল। আমি তো কোনো অন্যায় করিনি মা। অন্যায় করিসনি? তবে তবে এই যে লেখা রয়েছে আমাকে বাঁচান, এইটা কার জন্য? কার জন্য? আমাদের কুলে কালি দিয়ে ওই ছোট জাতের অফিসারের সাথে ঘর বাঁধবি তুই? আমি আজ তোকে মেরেই ফেলবো। স্মার্টফোনটা হাতে নিয়ে রণচণ্ডী মূর্তিতে এগিয়ে এলো কল্পনা দেবী। তারপর দেখালো ডিলিট করতে ভুলে যাওয়া মেসেজগুলো। লেবু কাঁটার ডাল দিয়ে প্রথমেই একটা ঘা পড়ল বৃষ্টির হাতে। না না, মেরো না মা। না, মেরো না মা।
ছুটে এলো হরেন বাবু। ও কল্পনা, থামো, মরে যাবে তো মেয়েটা। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো। তুমি থামো তো। কাল শিউলি সইয়ের কাছে আমার মাথাটা নুইয়ে দিল, আজ আমি ওর হাড়গোড় গুঁড়ো করে দেব। বারংবার কাঁটার আঘাতে আছড়ে গিয়ে চামড়া থেকে রক্ত ঝরতে শুরু করলো বৃষ্টির। এই আমি সব জানি, বুঝেছিস? হারুর বাপ আমাকে সব বলেছে। ভোরবেলা ওই বিলের ধারের জমিতে ওই ছোড়ার সঙ্গে তোকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এই এই তুই কি ভেবেছিলি? হ্যাঁ, আমাদের কুলে কালি দিয়ে ওই নিচু জাতের অফিসারের সঙ্গে তুই ঘর বাঁধবি? হ্যাঁ, এত সাহস! আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। টুনি এসে জড়িয়ে ধরলো ওর মাকে। মা, দিদিকে মেরো না, দিদি লাগছে। মেরো না মা, মেরো না। দিদি অন্যায় করেনি, দিদিকে মেরো না। চ চ হতচ্ছাড়ি, চল আমার সাথে, চল। কল্পনা দেবী ততক্ষণে হিতাহিত জ্ঞান শূন্য। বৃষ্টির চুল ধরে হিড় হিড় করে টেনে ঘরের ভেতর নিয়ে গিয়ে মেঝেতে আছাড় মারতে শুরু করলো। শরীরের অসহ্য যন্ত্রণা আর অপমানে বৃষ্টির মাথাটা ঘুরে উঠল। কাল সারা রাত জাগা, মানসিক চাপ আর এই অমানসিক মারধরে আর সহ্য করতে পারল না মেয়েটা। মেঝের উপর লুটিয়ে পড়ল বৃষ্টি। ওর শরীরটা একবার কেঁপে নিথর হয়ে গেল, জ্ঞান হারিয়েছে। মা, দিদি চোখ খুলছে না, দিদি কথা বলছে না। ও মা, মা, দিদি কি মরে গেল? মরেনি মরেনি, ও ঢং করছে। ঘরে তালা দিয়ে রাখবো ওকে। দুদিন না খেয়ে থাকলে ওই ভালোবাসার ভূত মাথা থেকে নেমে যাবে। মায়ের কথাগুলো কানে পৌঁছলো না বৃষ্টির। অচৈতন্য অবস্থায় ও পড়ে রইল। সকালের পরা সাদা রঙের চুড়িদারটা তখন রক্তের ছিটেতে ভরে উঠেছে। ঘরের এক কোণে মাদুরের ওপর নিথর হয়ে পড়ে আছে বৃষ্টি। জ্ঞান ফিরলেও ওঠার ক্ষমতা নেই। সারা শরীরের কাঁটার আঘাতগুলো বিষিয়ে উঠছে। বিকেলের দিকে ওর শরীরটা আগুনের মতো গরম হয়ে উঠল। সব শুনে বিমলা অফিসার বাবুর কোয়ার্টারে ছুটল। সবকিছু জানতে পেরেই তড়িঘড়ি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল অনির্বাণ। সাইকেলের প্যাডেলে মরণপণ জোর দিয়ে অনির্বাণ যখন হরেন কাকার উঠোনে এসে থামল, ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। সাইকেলটা একপাশে রেখেই দৌড়ে গেল ঘরের দিকে ঢোকার জন্য। কল্পনা দেবী আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছেন। কিছুতেই উনি ঢুকতে দেবেন না অনির্বাণকে ঘরে। মুখটা তার রাগে কুঁচকে গেল। অনির্বাণ চিৎকার করে বলল, সরে দাঁড়ান, সরে দাঁড়ান মাসিমা, আমি ভেতরে যাব, সরুন। একেবারে ছুটতে ছুটতে এসেছে। বলি লজ্জা করে না? আমার মেয়ে আমি মেরেছি না কি করেছি সেটা আমি বুঝবো? খবরদার খবরদার বলছি, এক পা এদিকে এগোবে না। ছি, ভাবতেও তো লজ্জা করছে। আপনি গর্ভধারিণী মা হয়ে নিজের মেয়েকে এমন কাঁটা দিয়ে মারতে পারছেন, আর আমি একটা পরের ঘরের ছেলে হয়ে ছুটে আসতে পারবো না এমন দোহাই কোথায় দেওয়া আছে মাসিমা? আজ আমি অফিসার হিসেবে আসিনি মাসিমা, আজ আমি এসেছি অনির্বাণ হিসেবে। সরে দাঁড়ান, নয়তো আমি আপনাকে নিজেই সরিয়ে ভেতরে ঢুকবো। বাধ্য করবেন না আমাকে। অনির্বাণের কথা শুনেই চিৎকার করে উঠল কল্পনা। ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও। এত বড় সাহস! ওরে মুখ পোড়া, শোন, আমি মরে যাব তবু তোকে ভেতরে ঢুকতে দেব না। অনির্বাণ আর কোনো কথা শুনলই না। এক হাত দিয়ে কল্পনা দেবীকে ঠেলে ঢুকে গেল ঘরের ভিতরে। ওগো, কে কোথায় আছো গো? এসো, এই অজাত কুজাতটা আমার ঘরে ঢুকে পড়লো গো। ঘরে ঢুকেই ও দেখতে পেল নিথর শরীরটা পড়ে আছে বৃষ্টির। সারা শরীর রক্তে ভিজে যাচ্ছে। চিৎকার করে ও হরেন কাকাকে বলে উঠল, কি 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 হয়েছে কাকা? ওর কি একেবারেই জ্ঞান নেই? মেয়েটার নিঃশ্বাস যেন থমকে থমকে যাচ্ছে। জলটুকুও গিলতে পারছে না। কই দেখি দেখি, সরুন দেখি। ও মা, ওকে তো এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এইভাবে ঘরে ফেলে রাখলে ইনফেকশন হয়ে যাবে যে। বাবা, আমি তো কিছুই করতে পারছি না। ওর মা তো ঘর থেকে বেরোতেই দেবে না। দাঁড়ান, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিয়ে যাব। দেখি
দেখি কে আমায় আটকায়, তারপর আমি পুলিশে খবর দেব। অনির্বাণ খুব সন্তর্পণে বৃষ্টির জখম হওয়া শরীরটা পাঁজাকোলা করে কোলে তুলে নিল। কল্পনা দেবী দরজায় দাঁড়িয়ে গালিগালাজ করেই যাচ্ছেন, কিন্তু অনির্বাণ বৃষ্টিকে কোলে নিয়ে যখন সামনে এসে দাঁড়ালো, ওর রুদ্র মূর্তি দেখে কল্পনা দেবীও চুপ করে কুঁকড়ে গেল। অনির্বাণের চোখে তখন অদ্ভুত জেদ, কোনো শাসন সে মানবে না। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। কান খুলে শুনে রাখুন, আপনি ওকে মারার অধিকার দেখিয়েছেন, আমি ওকে বাঁচানোর অধিকার দেখালাম। আমি এখন ডাক্তারের কাছে ওকে নিয়ে যাচ্ছি। আপনার ক্ষমতা থাকে আমায় আটকে দেখান। মনে রাখবেন, দেশে কিন্তু আইন কানুন, পুলিশ, আদালত, কোর্ট সব আছে। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। চলুন চলুন কাকা, দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট হবে। সারা পাড়া থমথমে। সবাই দেখলো অফিসার বাবু কোলে করে বৃষ্টিকে নিয়ে মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। বৃষ্টির অচৈতন্য মাথাটা অনির্বাণের কাঁধ থেকে ঝুলে আছে, যেন ও ওর পরম আশ্রয় খুঁজে পেয়েছে। পিঁড়িডাঙ্গা গ্রামের সেই অভিশপ্ত ঝড়ের পর ক্যালেন্ডারের পাতা থেকে একে একে 5টা বছর খসে গেছে। সময় যেমন অনেক ক্ষত সারিয়ে দেয়, তেমনি অনেক মানুষকেও বদলে দেয়। অনির্বাণ এখন আর সেই ব্লক অফিসার নেই। বছর 3 আগে পদোন্নতি পেয়ে তার বদলি হয়ে গেছে শহরে, কিন্তু পিঁড়িডাঙ্গা ছেড়ে যাওয়ার সময় ও বৃষ্টির হাতে দিয়ে গিয়েছে এক আকাশ আত্মবিশ্বাস আর লড়াই করার সাহস। কেটে গেছে 5 বছর। রাত পোহালেই বৃষ্টির বিয়ে। হবু স্বামীর সঙ্গে ফোনে কথোপকথনে ব্যস্ত বৃষ্টি। কি দিদিমণি, বিয়ের আগের রাতেও দেখছি ঘুম নেই, নাকি বাংলার কোনো বিরহী কবিতা পড়ছেন? কবিতা নয় গো, 5 বছর আগের সেই মেলাটার কথা ভাবছি। সেদিন যদি ভয়ের চোটে তোমার হাতটা না ধরতাম ওভাবে, তবে আজ অন্য কারোর বাড়ির হাতা খুন্তি ঠেলতেই হতো। আর আমি কি আর মৌরি ফুলের গন্ধ চিনতাম? ল্যাবরেটরির টেস্ট টিউবেই আমার জীবন ছিল। জানো বৃষ্টি, তোমার ওই অবাধ্য জেদটাই আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। আচ্ছা অফিসার বাবু, কাল যখন ওই হলুদ বেনারসি পরে তোমার সামনে আসবো, তখনও কি মেপে মেপেই কথা বলবে? একদম না। কাল থেকে চশমা শুধু তোমাকে দেখার জন্যই তোলা থাকবে। আর এবার থেকে কোনো আমাকে বাঁচান মেসেজ করতে হবে না বৃষ্টি। এবার শুধু হাত ধরে নীলকমল বিলের ধারে তোমার মায়ের চোখের সামনে নাকের ডগায় পাশাপাশি হাঁটার পালা। রাখছি তবে। পাশে তুমি আছো ভাবলে আর বাঘ ভাল্লুকেও ভয় লাগে না। কালকের ভোরের অপেক্ষায় রইলাম। শুভরাত্রি মৌরি ফুল। কাল থেকে তুমি আমার সারা জীবনের আলপনা। এই তোমার ওদিক থেকে কারা যেন গান গাইছে মনে হচ্ছে। ওটা তোমার শালি গো শালি, টুনি গান গাইছে। জানলার বাইরে অন্ধকার রাতটাও যেন আজ মৌরি ফুলের গন্ধে মোমো করছে। পিঁড়িডাঙ্গার গ্রাম সাক্ষী রইল এক পূর্ণতা পাওয়ার গল্পে। টুনির গানটা শুনতে শুনতে চোখটা পুজে এসেছিল বৃষ্টির। শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা। কিছুক্ষণ পরেই মায়ের গলাটা শুনতে পেল, কেমন যেন একটা স্বস্তি পেল মনে। সান্ত্বনা যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। মা আবার সেই আগের মতো গান গাইছে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মনে পড়ল সেই দিনটার কথা, যেদিন মা হাত দুটো ধরে ক্ষমা চেয়েছিল। বৃষ্টি আর কিছুই চায় না, শুধু চায় সবাইকে নিয়ে একটা সুস্থ পরিবার
আর অনেক 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 মৌরি ফুল। কিরে, মৌরি ফুলের গন্ধ ভালো লাগে? সত্যি কথা বলতে কি, মৌরি ফুলের গন্ধ আমি শুঁকিনি কখনো, মানে সুযোগ হয়নি। তবে হ্যাঁ, এই গল্পের এসেন্সে আমার মনে হয় শ্রোতা বন্ধুরা মৌরি ফুলের গন্ধ ঠিকই পেয়েছে, কি বলিস? একদম মিষ্টি মিষ্টি একটা প্রেম প্রেম মাখানো গন্ধ। একদম, তাও আবার বছরের একদম শুরুতেই, কি বলিস? শুরুটাই প্রেম দিয়ে হলো। বেশ, তাহলে গোটা বছরটাই প্রেমময় যাক। আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, ভালো কথা, আজ কিন্তু প্রথম থেকে বোর করিনি। হ্যাঁ, তার মানে শেষে যে একটুখানি বোর করব না এমন মাথার দিব্যি তো দিইনি। তাই চটপট আমি আর অন্তরা মিলে একটু ঘ্যান ঘ্যান করে নিই। ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল, ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30 এবং এবার থেকে নতুন বছরে প্রতি বুধবার সন্ধে ঠিক 8:30 আসবে একটা করে গল্প। সত্যি ঘটনা অবলম্বনে গল্প, এছাড়াও শনিবার করে রহস্য, রোমাঞ্চ, ভূতের গল্প তো থাকছেই। একদম তাই। তাই সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আর সঙ্গে আমরা থাকছি ভালোবাসার মরশুম এবং ভালোবাসা আনলিমিটেড ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতেও। ফলো করতে গেলে নিচের লিঙ্কে ক্লিক করতে হবে, ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সব। বাই দ্য ওয়ে, এই গল্পটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দে। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই কমেন্ট তো করতেই হবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটা বছরের শুরুতেই টুক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পেয়ে গোটা বছর ভর প্রেমের গল্প শুনতে হবে। এবার তাহলে গত সপ্তাহে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা একটু ঘোষণা করে দে। চল চটপট তাদের নাম ঘোষণা করে দিই। তারা হলেন ঝর্ণা খাতুন, শেখ আজাদুল, সৃজা মুখার্জি, সুপর্ণা পাত্র, আয়েশা স্মৃতি, ইন্দ্রাণী আড্ডি, ঈশানী ঘোষ, সাগর ভৌমিক, মোহিনী ভট্টাচার্য, সুরজ হাজরা, অরুণিমা সেন, অজয় মালিক, নিয়তি সিং সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের পর্বের প্রশ্ন হলো কল্পনা দেবী অর্থাৎ বৃষ্টির মায়ের সইয়ের নাম কি ছিল? যদি জানা থাকে এই উত্তর, ইনফ্যাক্ট যদি গল্পটা মন দিয়ে শোনা হয়, তাহলে কিন্তু সত্যি সহজ এই উত্তরটা। আর সেটাও কিন্তু একটা ফুলেরই নাম। একদম তাই। তাই চটপট আর সময় নষ্ট না করে এক্ষুনি মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি বা অন্তরা আগামী পর্বে। আজ তবে এখানেই বিদায় নিতে হবে তো নাকি? যা মেল ট্রেন ছোটাচ্ছিস, মনে হচ্ছে তোকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ প্লিজ, আজকে একটু তাড়া আছে রে, নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা। ওরে বাবারে, পিকনিক শুরু হয়ে গেছে, চল 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 চল। ও চারদিকে নানান রকম গান কানে আসছে। থাক থাক থাক, আজ বরং এখানেই শেষ করি। দেখা হচ্ছে আগামীকাল, মানে শনিবার। সময় কিন্তু ঠিক রাত্রি 9:30 এগিয়েছে, হ্যাঁ মনে রেখো। আর তারপর দেখা হচ্ছে মঙ্গলবার। কোন গল্প বলতো? বলবো না। ঠিক আছে, বলবো না।